নমস্কার, এসএসসি ম্যাথামেটিক্স ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের রেশিও প্রপোর্শন বা অনুপাত সমানুপাত অধ্যায়ের দ্বিতীয় ক্লাস। তোমরা যারা প্রথম ক্লাসটি দেখোনি তাদেরকে বলবো আগে প্রথম ক্লাসটি দেখো, তারপরে এই ভিডিওটা দেখো। আমি এই ভিডিওর ডেসক্রিপশনে কিন্তু প্রথম ক্লাসের ভিডিওর লিঙ্ক দিয়ে দিচ্ছি, ঠিক আছে? কারণ সিকোয়েন্সে ক্লাস করবে তবেই কিন্তু ইমপ্রুভমেন্ট আসবে। আর যারা অ্যাডভান্স আসো তাদেরকে আমি বলবো যে প্রথমে কোশ্চেনটা আসবে, ঠিক আছে? কোশ্চেনটা প্রথমে নিজে করার চেষ্টা করবে, যদি পারো স্কিপ করে চলে যাও, ঠিক আছে? আর 2x স্পিডে ভিডিও দেখবে, ঠিক আছে? এতে করে কিন্তু তোমাদের লাভ হবে, খুব তাড়াতাড়ি কিন্তু ক্লাসটা শেষ হয়ে যাবে তাহলে, ঠিক আছে? তাহলে চলো শুরু করি। প্রথম প্রশ্ন বলছে দুটি সংখ্যার অনুপাত এত, যদি প্রথম সংখ্যা থেকে 2 বিয়োগ করে এবং দ্বিতীয় সংখ্যার সাথে 2 যোগ করা হয় তাহলে সংখ্যা দুটির অনুপাত হয় 1:2, তাহলে সংখ্যা দুটির সমষ্টি কত হবে? ঠিক আছে? দুটি সংখ্যা বলছে, দুটি সংখ্যার অনুপাত বলছে, ঠিক আছে? তাহলে দুটি সংখ্যা আমি মনে করলাম এ আর মনে করলাম বি, ঠিক? এবার এদের অনুপাত কত দেওয়া আছে? 2:3, ঠিক আছে? এবার অনুপাতের সাথে তোমরা একটা জিনিস মনে রাখবে, যে কোনো সংখ্যা গুণ করা যায়, যে কোনো সংখ্যা গুণ, যে কোনো সংখ্যা ভাগ করলে কিন্তু কোনো রকম অনুপাতের কোনো রকম কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে? কিন্তু শর্ত একটাই, যেটা হচ্ছে কি দুপাশেই করতে লাগবে। তাহলে আমি মনে করলাম অনুপাতটা হচ্ছে কি 2x আর 3x, ঠিক আছে? এবার আমায় কি বলছে দেখো, বলছে প্রথম সংখ্যা থেকে 2 বিয়োগ, তাহলে প্রথম সংখ্যা কে আসে? প্রথম সংখ্যা আসে 2x, তাহলে 2x থেকে 2 বিয়োগ এবং দ্বিতীয় সংখ্যার সাথে 2 যোগ করা হয়, দ্বিতীয় সংখ্যা কত আসে? 3x, 3x প্লাস 2, ঠিক আছে? তাহলে সংখ্যা দুটির অনুপাত কত হয়? 1:2। কত অনুপাত? 1:2। আর ইস টু মানে কি? বাই, তাহলে 1/2। সলভ করো, x এর মান বেড়ে যাবে। তাহলে বজ্রগুণন করি, 2 দুগুণে কত? 4x মাইনাস 4 সমান সমান কত? 3x, এক দিয়ে গুণ করলে প্লাস 2। 3x এপাশে আসলে বিয়োগ হয়ে যাবে, তাই না? তাহলে 4x থেকে 3x, 4x মাইনাস 3x সমান সমান 2 প্লাস 4। 4x থেকে 3x চলে গেলে কত হয়? x সমান সমান 6। x এর মান পেলাম 6। তাহলে আমায় কি বের করতে বলছে? বলছে সংখ্যা দুটির সমষ্টি। তাহলে এখানে দেখো সংখ্যা দুটির সমষ্টি কত? 2x আর 3x মানে 5x, তাই না? 2x প্লাস 3x মানে 5x, এটা কত? তাহলে x এর মান আমি পাইলাম 6। তাহলে 5x এর মান 6 বসায় দাও, 5 6 কত? 30। 30 হচ্ছে কি আমার কিন্তু প্রশ্নটার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে 30। নেক্সট কোশ্চেন বলছে দুটি সংখ্যার অনুপাত এত এবং তাদের লসাগু 180, তাহলে বড় সংখ্যাটা কত? তাহলে আমি দুটো সংখ্যা মনে করলাম a:b, অনুপাত বলছে 4:5, তাহলে আমি সংখ্যা দুটাকে মনে করলাম 4x আর 5x। আচ্ছা, এদের কি বলছে? লসাগু। যেটা বলছে সেটা করতে লাগবে। তাহলে লসাগু বলছে, লসাগু করব। 4x আর 5x, এদের লসাগু x কমন আছে, তাহলে x যাবে, 4 থাকলো আর 5 থাকলো, তাহলে লসাগু কত? সবগুলি গুণ করতে হয়। 4x ইন্টু 5 মানে কত? 5 4 5 20 আর x, তাই না? তাহলে 20x, এই 20x এটা কি? এই সংখ্যাগুলোর লসাগু। আর প্রশ্নে বলা আছে এদের লসাগু কত? 180। তাহলে 20x এর মানই হচ্ছে কি 180। তাহলে x এর মান কত? 180/20, শূন্য শূন্য কাটা 9। তাহলে x এর মান পাইলাম 9। আমায় বের করতে বলছে কি বড় সংখ্যাটা কত? তাহলে বড় সংখ্যা কি? 5x, এটা বড় সংখ্যা। তাহলে 5x, x এর মান কত বের করলাম? 9। তাহলে 5 গুণন 9 বলতে কত? 5 9 45 হচ্ছে কি আমার কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন বলছে দুটি সংখ্যার অনুপাত এত, তাদের গসাগু বলছে 10, সংখ্যা দুটির সমষ্টি কত? ঠিক আছে? আচ্ছা, মনে রাখবে একটা জিনিস, দুইটা সংখ্যা বলছে তো a:b, সেটা হচ্ছে কি 3:5। যদি এদের গসাগু মানে কি HCF দেওয়া আছে, হাইয়েস্ট কমন ফ্যাক্টর আর কি, এটা বলে দেওয়া আছে 10। যদি 10 গসাগু বলে দেওয়া থাকে তাহলে সংখ্যা দুটির সে কি হয়? কিছুই করতে হয় না, খালি গসাগুর সাথে গুণ করে দিতে লাগে। 30 হবে সংখ্যাটা, আর 5 10 কত হবে? 50, ঠিক আছে? বলছে সংখ্যা দুটির সমষ্টি কত? তাহলে 50 আর 30 যোগ করলে কত হয়? 80। আচ্ছা, এটা আসে কি করে? দেখো একই জিনিস, a:b বললাম, তাহলে 3x মনে করতে পারি আর 5x মনে করতে পারি। এবার 3x আর 5x এর গসাগু কত? শুধু x কমন আসে, তাহলে x এর মানই হচ্ছে গিয়ে 10। তাহলে সংখ্যাটা কি ছিল? 3 10 30, 5x ছিল, তাহলে 5 10 50, 30 আর 50, ঠিক আছে? এদের সমষ্টি কত হচ্ছে? 8x এর মান বের করতে লাগবে, তাহলে 8 গুণন 10 বলতে 80, ঠিক? নেক্সট কোশ্চেন
বলছে দুটি সংখ্যার অনুপাত এত, গসাগু এত, তাহলে সংখ্যা দুটির লসাগু কত? আচ্ছা, আমরা আগের প্রশ্নে শিখলাম গসাগু যদি বলে দেওয়া আসে তাহলে সংখ্যা দুটি কী হবে? অনুপাত কত বলছে? 4:5, আর গসাগু বলছে কত? তাহলে সংখ্যাটা কী হবে? 4×6 = 24, 5×6 = 30। এবার এদের লসাগু বের করতে বলছে, মানে 24 আর 30-এর লসাগু কত, ঠিক না? তাহলে 2 দিয়ে কত? 12, 15, 2 দিয়ে হচ্ছে গিয়ে, আচ্ছা 2 দিয়ে যাচ্ছে না, 3 দিয়ে যাবে। 3 দিয়ে 3×4 = 12, 3×5 = 15, তাহলে 4×5 = 20, 3×20 = 60, 60 আর 20-তে কত হচ্ছে? 120, 120 হচ্ছে কি আমার কারেক্ট আনসার, ঠিক আছে? আচ্ছা, এই কোশ্চেনটা একটুখানি ভুল আছে কিন্তু, ঠিক আছে? এখানে a + b + c আছে, এখানে নট ইকুয়াল টু 0 হবে, আর অপশনগুলিতেও দেখো ভুল আছে, সবগুলি অপশন একই দেওয়া আছে। এটা আসলে হচ্ছে গিয়ে ক্লাস 10-এর অনুপাত সমানুপাত চ্যাপ্টারের কোশ্চেন, ঠিক আছে? যাই হোক, তো অঙ্ক করার আগে কয়েকটা জিনিস হচ্ছে গিয়ে নোট করবে, ঠিক আছে? সেটা হচ্ছে গিয়ে সবার প্রথম হচ্ছে গিয়ে একান্তর প্রক্রিয়া কী জিনিস? একান্তর প্রক্রিয়া, ঠিক? আচ্ছা, মনে করো এ, বি, সি আর ডি 4টা সংখ্যা আছে, ঠিক আছে? এরা হচ্ছে গিয়ে এরকমভাবে আছে যে a:b c:d, মানে এ আর বি এর যা অনুপাত সি আর ডি এরও সেম অনুপাত যদি হয় কখনো, ঠিক আছে? তাহলে মনে রাখবে a:c সমান সমান b:d হবে, ঠিক? কি করে? দেখো, মনে করো 4টা সংখ্যা বলছে, ঠিক আছে? 4টা সংখ্যা আমি মনে করলাম হচ্ছে গিয়ে 5 টাকা, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে এ। বি মনে করলাম আমি কত মনে করলাম? 10 টাকা মনে করলাম। সি মনে করলাম হচ্ছে গিয়ে 15 টাকা, আর ডি মনে করলাম হচ্ছে গিয়ে আমার 30 টাকাই মনে করলাম, ঠিক আছে? তাহলে দেখো, এখানে হচ্ছে গিয়ে এদের রেশিও কত? 1:2, এ আর বি এর রেশিও 1:2, আবার সি আর ডি এর রেশিও কত? 1:2। তার মানে এদের রেশিও হচ্ছে গিয়ে সমান আছে, তার মানে আমি বলতে পারি a:b সমান c:d, ঠিক? এবার একান্তর প্রক্রিয়া কি? যদি কখনো এরকম হয় যে দুইটা রেশিও সমান হয়, তাহলে এদের যে রেশিও হবে, মানে এ আর সি এর যে রেশিও হবে আর বি আর ডি এর যে রেশিও হবে, এটাও সেম হবে, ঠিক আছে? করে দেখো, এ বলতে এখানে কত? 5, সি বলতে কত? 15, ডাবল ইস টু হবে কার? বি বলতে কত আসে? 10 টাকা, আর ডি বলতে কত আসে? 30, ঠিক না? তাহলে দেখো, এখানে কাটাকাটি করলে কত হচ্ছে? 1:3, ডাবল ইস টু মানে সমান 1:3, ঠিক? মানে একান্তর প্রক্রিয়ার কিছুই না। এ বি সি ডি মনে করো 4টা সংখ্যা, যদি কখনো এরকম হয় যে প্রথম দুইটার অনুপাত পরের দুইটার সাথে সমান হয়, ঠিক আছে? তাহলে আমি ডাইরেক্টলি বলতে পারি যে a:c, b:d হয়, ঠিক আছে? এইগুলো হচ্ছে কি আমার একান্তর প্রক্রিয়া। আচ্ছা, এটাকে আমি হচ্ছে কি মুছে দিই। আচ্ছা, এবার হচ্ছে কি আমি আসি হচ্ছে কি বিপরীত প্রক্রিয়া বা ব্যস্ত প্রক্রিয়া কী জিনিস? এগুলো কিন্তু নোট করবে। বিপরীত বা ব্যস্ত প্রক্রিয়া, ঠিক? ইংরেজিতে বলা হয় ইন্টারটেন্ডো, ঠিক আছে? মনে করো এ বি সি ডি 4টা সংখ্যা আছে, ঠিক আছে? এ বি সি ডি 4টা সংখ্যা আছে, আর এরকম আছে যে a:b ডাবল ইস টু মানে ইকুয়াল টু c:d যদি হয়, তাহলে ব্যস্ত প্রক্রিয়া মানে কি? ব্যস্ত মানে হচ্ছে কি উল্টে দেওয়া, ঠিক আছে? মানে এদের যে উল্টা রেশিও হবে, মানে b:a সমান কি d:c হবে, ঠিক আছে? এটা হচ্ছে কি আমার ব্যস্ত প্রক্রিয়া। তুমি করে দেখবা, একই জিনিস সংখ্যা বসিয়ে দেখবা। এ এ মানে তোমার হচ্ছে কি এর জায়গায় 5, বি এর জায়গায় 10, মানে দুইটা অনুপাত যদি সমান হয় কথার কথা। আমি আরেকটা দেখাই দিচ্ছি। মানলাম হচ্ছে গিয়ে 5 টাকা আর 10 টাকা, তাহলে 5 আর 10 সমান এদিকে আমি মনে করলাম, এবার আমি মনে করলাম যে 50 আর 100, ঠিক? এবার আমি উল্টে দিই যদি, মানে এটা কি আছে? এটা বি, এটা সি, এটা ডি,
তাই না? এবার হচ্ছে কি বলছে B/A মানে কত? 10:5 সমান হচ্ছে কি 100:50। তাহলে এদের কত রেশিও আসছে? 2:1। এদেরও কত রেশিও আসছে? যে 2:1। অনুপাত সবসময় সমানই থাকবে। এদের রেশিও মানে উল্টে দিলেও একই, পরে যে রেশিওটা আসবে সেটাও একই আসবে। এটা হচ্ছে গিয়ে আমার বিপরীত প্রক্রিয়া বা ব্যস্ত প্রক্রিয়া, ঠিক? এবার আসো হচ্ছে গিয়ে যোগ প্রক্রিয়া কী জিনিস? যোগ প্রক্রিয়া। যোগ প্রক্রিয়া আবার একই জিনিস। মনে করো ABCD 4টা সংখ্যা আছে, ABCD 4টা সংখ্যা আছে। যদি কখনো এরকম হয় যে A/B সমান হচ্ছে গিয়ে C/D হয়, তাহলে যোগ প্রক্রিয়া বলতে কি? যোগ প্রক্রিয়া বলতে হচ্ছে গিয়ে দেখো, এটাকে আমি কি বলতে পারি? A/B বলতে কি? A/B সমান কি? C/D। যোগ প্রক্রিয়া বলতে হচ্ছে গিয়ে লবটা লবই থাকবে, এই থাকবে, হরটা হরেই থাকবে, ঠিক আছে? আবার লবটা লবই থাকবে, হরটা হরেই থাকবে। মানে A/B = C/D হবে, কিন্তু যোগ বলছে না যোগ, তাহলে কিছু যোগ করতে লাগবে কি? এই হরটা বিটা ওপরে যোগ করো, এখানে কি ডিটা এখানে যোগ করো। এদের রেশিও সবসময় সমানই থাকবে, ঠিক আছে? মনে করো হচ্ছে গিয়ে কত আছে, মনে করলাম আমি হচ্ছে 15 টাকা, মনে করলাম 30 টাকা, 15 টাকা আর মনে করো 25 টাকা কথার কথা। তাহলে এদের রেশিও কত? 3:5। আবার 3:5 এর যে কোনো একটা রেশিও নাও। মনে করো হচ্ছে গিয়ে 3 দিয়ে কাটা যাচ্ছে, মনে করো 24:40, ঠিক না? এদের রেশিও কত? 8 দিয়ে কাটাকাটি করলে 3:5, মানে এদের রেশিও কি আছে? সমান আছে। তাহলে আমি বলতে পারি A/B সমান কি? C/D। তাহলে যোগ প্রক্রিয়া কি? তাহলে তাহলে কি হবে? 15/25 সমান কত হবে? 24/40, তাই না? তাহলে যোগ প্রক্রিয়া কি? একই থাকবে। 15 একই থাকবে, 25 নিচে একই থাকবে, 24/40। এবার যদি এই হরটা নিয়ে ওপরে যোগ করে দিই 25, আর এখানে এই হরটা নিয়ে ওপরে যোগ করে দিই 40, তাহলে উপরে কত আসতেছে? 35/25 সমান কত আসতেছে এখানে? 24 আর 24 আর 40 যোগ করলে কত হয়? 64। নিচে কত? 40। আচ্ছা, এখানে হচ্ছে গিয়ে 25 আর 15 যোগ করলে কত হয়? 40 হয়। ঠিক। তাহলে এখানে কাটাকাটি করলে কত হয়? 5×5 = 25, 5×8 = 40, 8 দিয়ে কাটা যাচ্ছে, 5×8 = 40, 8×8 = 64। কত আসলো? 8/5 সমান কত আসলো? 8/5। তার মানে কি? বাই মানে কি? ইস্টু। এদের রেশিও কি থাকবে? সমানই থাকবে। আচ্ছা, এবার আসি হচ্ছে গিয়ে ভাগ প্রক্রিয়া কাকে বলে? ভাগ প্রক্রিয়া কি জিনিস? ঠিক। দেখো, ভাগ প্রক্রিয়া মনে করো হচ্ছে গিয়ে আবার একই জিনিস। ABCD 4টা সংখ্যা আছে। যদি কখনো এরকম হয় যে A/B সমান হচ্ছে গিয়ে C/D হয়, তাহলে ভাগ প্রক্রিয়া কি? যোগ প্রক্রিয়ায় আমরা কি করছি? যোগ প্রক্রিয়া A/B সমান C/D এটা বলতে পারি যদি A/B সমান C/D হয়। যে যোগ প্রক্রিয়া হলে কি হয়? যোগ প্রক্রিয়া আমি আরেকবার লিখতেছি। যোগ প্রক্রিয়া হচ্ছে গিয়ে এই হরটা গিয়ে ওপরে যোগ হবে, আর নিচে যেটা আছে সেটাই থাকবে। সমান কত আছে? C/C+D/D। এটা হচ্ছে কি আমার কি প্রক্রিয়া? এটা হচ্ছে কি আমার যোগ প্রক্রিয়া। আর ভাগ প্রক্রিয়া এর ঠিক উল্টা, ঠিক? এবার এখানে কি হবে? এ হর লব লবই থাকবে, আর লব বিয়োগ হর নিচে হবে, ঠিক না? C/D এটা হচ্ছে কি আমার ভাগ প্রক্রিয়া, ঠিক আছে? এদের রেশিও সবসময় একই হবে, ঠিক? যোগ প্রক্রিয়া গেল, ভাগ প্রক্রিয়া গেল, ঠিক আছে? সংখ্যা বসায় লিখলেই হইলো, তো এগুলি আর করি না। এবার হচ্ছে গিয়ে আরেকটা প্রক্রিয়া হয়, সেটা হচ্ছে গিয়ে তোমার যোগ ভাগ প্রক্রিয়া, ঠিক? তো যোগ ভাগ প্রক্রিয়া কিছুই না, এই যোগ প্রক্রিয়া এবং ভাগ প্রক্রিয়ার মিশ্রণ, ঠিক আছে? একেই হচ্ছে গিয়ে আমার কি বলা হয়? যোগ ভাগ প্রক্রিয়া। মানে এই 2টা মিশ্রণ মানে এই যোগ প্রক্রিয়া এবং ভাগ প্রক্রিয়া একসাথে যখন হবে তখন তাকে যোগ ভাগ প্রক্রিয়া বলা হয়, ঠিক আছে? যোগ ভাগ প্রক্রিয়া, ঠিক আছে? কথার কথা ABCD 4টা সংখ্যা আছে, যেখানে হচ্ছে গিয়ে A/B সমান কত? C/D। তাহলে যোগ এটা মানে কি? এর মানে হচ্ছে গিয়ে ইস্টু মানে বাই সমান কি? C/D।
আচ্ছা, এবার কি বলছি, যোগ প্রক্রিয়া এবং ভাগ প্রক্রিয়া একসাথে হবে। তাহলে প্রথমে যোগ প্রক্রিয়া করি। যোগ প্রক্রিয়া করলে কি হবে, a বাই b উপরে হবে। এবার ভাগ প্রক্রিয়া করব। ভাগ প্রক্রিয়া কি, a মাইনাস b। যোগ প্রক্রিয়া করব c প্লাস d, আর এখানে কি হবে, c মাইনাস d। এদের রেশিও হচ্ছে গিয়ে একই হবে। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে আমার যোগ ভাগ প্রক্রিয়া গেল। ঠিক আছে, আর একটা প্রক্রিয়া হয়, সেটা হচ্ছে গিয়ে আমার সংযোজন প্রক্রিয়া। ঠিক, সংযোজন প্রক্রিয়া। সংযোজন প্রক্রিয়া কিছুই না, মনে করো অনেকগুলি আছে অনুপাত, দুটাও থাকতে পারে, তিনটাও থাকতে পারে, চারটাও থাকতে পারে, যে যত খুশি থাকুক না কেন। মানলাম হচ্ছে গিয়ে a ইস টু b, ঠিক আছে, সমান সমান c ইস টু d, সমান সমান হচ্ছে গিয়ে e ইস টু f আছে। তাহলে তাহলে কি হবে, তাহলে সংযোজন প্রক্রিয়া মানে হচ্ছে গিয়ে যোগ, তাই না? এটার মানে কি, এর মানে হচ্ছে গিয়ে তোমার a বাই b সমান সমান কি c বাই d সমান সমান কি e বাই f, তাই না? এদের রেশিওর সাথে সমান হবে এদের যোগফলের রেশিও। ঠিক আছে, মানে হচ্ছে গিয়ে a প্লাস সি প্লাস ই বাই হচ্ছে গিয়ে বি প্লাস ডি প্লাস এফ, এদের রেশিও হচ্ছে গিয়ে আমার সমান হবে। এটাই হচ্ছে গিয়ে আমার সংযোজন প্রক্রিয়া। তুমি করে দেখো, মনে করো হচ্ছে গিয়ে 5 টাকা আর 10 টাকা মনে করলাম, ঠিক না? 5 আর 10 এদের রেশিও 1:2। আবার মনে করো হচ্ছে গিয়ে 20:40 এদের রেশিও 1:2। আবার মনে করো হচ্ছে গিয়ে তোমার মনে করো হচ্ছে গিয়ে 35:70 এদের রেশিও কত, 1:2। তাহলে তাহলে হচ্ছে গিয়ে এদের রেশিও সবগুলি 1:2 তো রেশিও আসছে, তো তার মানে এটার রেশিও কত আসবে, 1:2 আসবে। করে দেখো, এর মান আমি বসাই দিই, এর মান হচ্ছে গিয়ে 5, সি এর মান কত 20 বসাইলাম, আর হচ্ছে গিয়ে ই এর মান কত 35 বাই বি এর মান কত 10, ডি এর মান কত 40, তাহলে 40 বসায় দিলাম, আর এফ এর মান কত 70 বসায় দিলাম। তাহলে 35 আর 5, 40 আর 20 কত হচ্ছে 60, আর এখানে কত হচ্ছে 70 আর 10 80, 80 আর 40 কত হচ্ছে 120, তাই না? দেখো কাটাকাটি করলে কত আসতেছে 1/2, মানে এদের রেশিও কত আসতেছে 1:2। ঠিক, তো এটাই হচ্ছে গিয়ে সংযোজন প্রক্রিয়া। ঠিক আছে, অনেকগুলি প্রক্রিয়া বললাম, একটা হচ্ছে গিয়ে একান্তর প্রক্রিয়া, একটা হচ্ছে গিয়ে বিপরীত প্রক্রিয়া, একটা যোগ প্রক্রিয়া, একটা ভাগ প্রক্রিয়া, একটা হচ্ছে কি সংযোজন প্রক্রিয়া। তাহলে আমি আরেকবার শর্টে বলে দিচ্ছি যে একান্তর প্রক্রিয়া কি জিনিস, একান্তর একবার, এবার হচ্ছে কি আমি ডাইরেক্ট বলবো একান্তর প্রক্রিয়া কি। একান্তর প্রক্রিয়া পড়াইলাম, তারপরে কি পড়লাম, বিপরীত প্রক্রিয়া পড়লাম, বিপরীত প্রক্রিয়া, তারপরে আমরা পড়লাম হচ্ছে কি যোগ প্রক্রিয়া, ভাগ প্রক্রিয়া। তো এভাবে কিন্তু শর্ট নোটস কিন্তু তৈরি করবে। তারপর হচ্ছে কি যোগ ভাগ প্রক্রিয়া, আর কি সংযোজন প্রক্রিয়া। ঠিক না, এ বি সি ডি মনে করলাম 4টা সংখ্যাই, এদের রেশিও যদি 1:, মানে a is to b ইকুয়াল টু হচ্ছে কি c is to d যদি হয়, তাহলে তাহলে একান্তর প্রক্রিয়া কি হয়, একান্তর প্রক্রিয়া মানে a is to c এর রেশিও যা, a is to c এর রেশিও কি হবে, b is to d এর সাথে সমান হবে। এটা হচ্ছে কি আমার একান্তর প্রক্রিয়া। বিপরীত প্রক্রিয়া কি, বিপরীত প্রক্রিয়া হচ্ছে গিয়ে উল্টে যাবে, তাই না? b is to a রেশিও আর d is to a c এর রেশিও হচ্ছে গিয়ে সমান হবে। যোগ প্রক্রিয়া বলতে কি, a প্লাস বি বাই বি সমান সমান কি হবে, c প্লাস ডি বাই ডি। এটা হচ্ছে গিয়ে আমার যোগ প্রক্রিয়া। ভাগ প্রক্রিয়া কি, এর উল্টা, দৌড়ে লিখি, হ্যাঁ। তো এ হরই থাকবে, আর এখানে কি হবে মাইনাস হবে, তাই না? সি সি মাইনাস ডি, এদের রেশিও সেম হবে। যোগ ভাগ প্রক্রিয়া কি, এদের দুইটার মিশ্রণ, তার মানে এ প্লাস বি বাই হচ্ছে কি এ মাইনাস বি, সি প্লাস ডি সি মাইনাস বি, এটা। আর সংযোজন প্রক্রিয়া কি হয়, যোগ হয় এ প্লাস সি আর হচ্ছে কি বি প্লাস ডি, এদের রেশিও হচ্ছে কি সমান হবে। ঠিক, এই কয়েকটা জিনিস হচ্ছে কিন্তু মাথায় রাখতে লাগবে যে একান্তর প্রক্রিয়া কি জিনিস, বিপরীত প্রক্রিয়া, যোগ প্রক্রিয়া, ভাগ প্রক্রিয়া, যোগ ভাগ এবং সংযোজন প্রক্রিয়া কি জিনিস। ঠিক আছে, তো এবার আসি হচ্ছে কি প্রশ্নে। দেখো বলেছে হচ্ছে গিয়ে এ প্লাস বি মাইনাস সি বাই হচ্ছে গিয়ে এ প্লাস বি সমান সমান বি প্লাস সি মাইনাস এ
বাই হচ্ছে গিয়ে আমার কত বি প্লাস সি সমান সমান সি প্লাস এ মাইনাস বি বাই হচ্ছে গিয়ে সি প্লাস এ। এটা বলছে নিচের কোনটা সত্য সেটা বের করতে। ঠিক, তাহলে দেখো এক কাজ করো, তুমি প্রত্যেকটা রেশিওর সাথে হচ্ছে গিয়ে তুমি যদি 1 মাইনাস করো, ঠিক আছে, 1 মাইনাস মানে এটা হচ্ছে কি আমি করলাম 1 মাইনাস এ প্লাস বি মাইনাস সি বাই হচ্ছে কত এ প্লাস বি হলো। প্রতিটা থেকে হচ্ছে কি 1 মাইনাস করে দিচ্ছি, তো বি প্লাস সি মাইনাস এ বাই কত হবে বি প্লাস সি। এখানে কি হবে 1 মাইনাস সি প্লাস এ মাইনাস বি বাই কত হবে সি প্লাস এ। তাহলে এখানে লসাগু হবে এ প্লাস বির, এখানে কিছু নাই মানে এক আছে, তার মানে উপরে কত বসবে এ প্লাস বি মাইনাস মাইনাস আছে মানে চিহ্নগুলি বদলায় যাবে, মাইনাস বি প্লাস সি হবে, তাই তো। এখানেও সেম জিনিস হবে বি প্লাস সি মাইনাস বি মাইনাস সি প্লাস এ সি প্লাস এ, তো সি প্লাস এ মাইনাস সি মাইনাস এ প্লাস বি। কি লাভ হইলো এতে করে আমার, এই উপরে এ উপরে বি কাটা গেল, ঠিক না, বি সি কাটা গেল, ঠিক, সি সি এ কাটা গেল। তো এখানে কি পড়ে থাকলো উপরে হচ্ছে কি সি বাই এ প্লাস বি সমান সমান এ বাই বি প্লাস সি সমান সমান কি হবে বি বাই সি প্লাস এ। ঠিক, এটা আমি পাইলাম। এইবার এইবার দেখো উল্টে দেওয়া যায়, কেন, কারণ বিপরীত প্রক্রিয়া, ঠিক না। বিপরীত প্রক্রিয়া কি এ ইস টু বি সমান সমান যদি কখনো সি ইস টু ডি হয় তাহলে কি হবে বি ইস টু এ সমান সমান কি হবে ডি ইস টু সি, তার মানে উল্টে দেওয়া যায়। দেখো এ বাই বি সমান সমান কি আছে সি বাই ডি, তাই না। এখানে কি আছে বি বাই এ সমান সমান কি হবে ডি বাই সি, মানে উল্টে দেওয়া যায়। ঠিক, তার মানে এটাকে আমি হচ্ছে কি উল্টে দিতে পারি, এ প্লাস বি বাই সি সমান সমান কত হবে বি প্লাস সি বাই এ সমান সমান সি প্লাস এ বাই বি হলো। দেখো এইবার হচ্ছে গিয়ে তুমি কি করো, একে হচ্ছে গিয়ে তুমি ওপরে হচ্ছে গিয়ে দেখো, যেখানে এই জন্য কেন আমি ওপরে এ প্লাস বি করতেছি, কারণ এখানে বলে দেওয়া আছে দেখো এ প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু জিরো, মানে ওপরে হচ্ছে কি এ প্লাস বি প্লাস সি আনার চেষ্টা করতেছি। তো আমি ওপরে এ প্লাস বি প্লাস সি আনতে পারি কি করে, এবার এখানে আমি হচ্ছে কি যোগ প্রক্রিয়া করে দিচ্ছি, যোগ প্রক্রিয়া। তো যোগ প্রক্রিয়া কি হবে, লবটা লবেই থাকবে এ প্লাস বি প্লাস সি, আর হরটা এসে উপরে যোগ হবে, হরটা হরেই থাকবে। উপরেও কি হবে এ প্লাস বি প্লাস সি বাই এ, আবার কি হবে এ প্লাস বি প্লাস সি বাই কত বি। ঠিক, এইবার এইবার এখানে যেহেতু বলছে এ প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু জিরো, তাহলে আমি প্রতি ক্ষেত্রেই হচ্ছে গিয়ে প্রতিটাকেই হচ্ছে গিয়ে কী দিয়ে ভাগ করে দিচ্ছি এ প্লাস বি প্লাস সি দিয়ে ভাগ করে দিই, প্রতিটাকেই এ প্লাস বি প্লাস সি দিয়ে ভাগ করে দিলাম, এ প্লাস বি প্লাস সি দিয়ে ভাগ করে দিলাম। করে দিলে কী হবে উপরে এটা কাটা এটা কাটা এটা কাটা এটা কাটা সবগুলি কাটা চলে গেল, কি পরে আসে 1 বাই সি সমান সমান কত আসে 1 বাই এ সমান সমান কত আসে 1 বাই বি। এবার দেখো আবার বিপরীত প্রক্রিয়া লাগাও, মানে উল্টে দেওয়া যাবে, তাহলে আমি বলতে পারি সি ইকুয়াল টু এ ইকুয়াল টু বি, হয়ে গেল প্রমাণিত। ঠিক আছে, এখানে চারটা অপশনই কারেক্ট, চারটা অপশনই একই দেওয়া আছে, যাই হোক যে কোনো একটা ঠিক করলেই হয়ে গেল। ঠিক আছে, এটা আসলে হচ্ছে গিয়ে ক্লাস 10-এর একটা অঙ্ক, প্রমাণ করো বলেছিল একটা, যাই হোক। নেক্সট প্রশ্ন বলছে যদি এ ইকুয়াল ইস টু বি ইকুয়াল টু বি ইস টু সি হয় তবে এ প্লাস এ বি সি ইন্টু এ প্লাস বি প্লাস সি তার হোল কিউব বাই হচ্ছে গিয়ে এ বি প্লাস বি সি প্লাস সি এ তার হোল কিউবের মান কত হবে। দেখো কি করবে, এখানে কি আছে এ ইস টু মানে বাই, তাই না, এ বাই বি সমান সমান কত আছে বি বাই সি, এই রেশিওটাকে আমি মনে করলাম কে ধরি। ঠিক আছে, কোনো একটা কারো না কারোর সাথে তো সমান হবে, কে এখানে হচ্ছে কি ধ্রুবক। যাই হোক, তাহলে এখানে কি হবে এ বাই বি সমান সমান কে একবার লিখো, আরেকবার কি বি বাই সি সমান সমান কে লিখো। তাহলে এ সমান সমান কি হবে বি কে বজ্র গুণন করলাম, বি সমান সমান কত হবে সি কে, এবার বি এর মান কত সি কে, তাহলে এখানে বি এর মানটা এখানে বসায় দাও সি কে ইন্টু কে, তার মানে এ ইকুয়াল টু পাইলাম সি কে স্কোয়ার আর বি সমান সমান কত পাইলাম সি কে। ঠিক, এইবার এখানে আইনে তোমরা পুট করে দাও, বলছে কি এ বি সি
এ প্লাস বি প্লাস সি তার হোল কিউব বাই বলছে এ বি প্লাস বিসি প্লাস সি এ তার হোল কিউব। তাহলে এ এর মান কত? এ এর মান হচ্ছে গিয়ে সিকে স্কোয়ার, তাহলে এ এর মান সিকে স্কোয়ার বসায় দিলাম, ইন্টু বি এর মান কত? সিকে, তাহলে সিকে বসায় দিলাম আর সিকে সি রাখলাম। এ আবার কি হবে? সিকে স্কোয়ার ইন না প্লাস বি বলতে কত? সিকে, তাহলে সিকে প্লাস সি তার হোল কিউব বাই, আর নিচে কত আছে? এ বি, তাই না? তাহলে এ এর মান কত? সিকে, সিকে স্কোয়ার, আর বি এর মান কি? সিকে, তাহলে সিকে বসাও। বি এর মান কি হবে? সিকে ইন্টু সি, সি এর মান তো সি বসায় দিলাম, আর সিকে সি রাখলাম, এর মান কত হবে? সিকে স্কোয়ার রাখলাম। এবার দেখো এখানে যদি গুণ করি তাহলে সি 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 তিনটা আছে, তাহলে সি কিউব, আর কে দুইটা, এখানে কে একটা, তাহলে কি হবে? সি কিউব কে কিউব হবে। আর এখানে এখানে দেখো সি 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 কমন নেওয়া যায়, তাহলে তুমি এখানে সি কমন নাও, তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই। হ্যাঁ, তাহলে এখানে তুমি হচ্ছে গিয়ে সি কমন নিয়ে নাও, তাহলে এখানে কি পড়ে থাকবে? কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান, আর এই গোটাটার মাথায় আছে হোল কিউব। হলো? আচ্ছা, নিচে দেখো, নিচে গুণ করো, নিচে হচ্ছে গিয়ে সি এখানে দুইটা, তাহলে সি স্কোয়ার, কে দুইটার একটা কত হবে? কে কিউব, প্লাস সি স্কোয়ার কে হবে, প্লাস কি হবে? সি স্কোয়ার কে স্কোয়ার। হলো? আচ্ছা, এপাশে লিখি, দেখো ওপরে কি আছে? সি কিউব কে কিউব। এবার সি কিউব, এই এই যে সি আছে, এই যে এই সিটা, এর যখন আমি কিউব করব তাহলে কত হবে? সি কিউব ইন্টু কি হবে? সি কিউব, আর ব্র্যাকেটে আমি রাখলাম হচ্ছে গিয়ে কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান তার হোল কিউব। হলো? আচ্ছা, এবার এখানে দেখো নিচে কি কমন নেওয়া যায়। আচ্ছা, এখানে হচ্ছে কিন্তু একটা কিউব আছে, হ্যাঁ, এটার একটা কিন্তু কিউব আছে, কিউব আছে। আচ্ছা, এবার নিচে দেখো কি কমন নেওয়া যায়। নিচে কমন নেওয়া যায় হচ্ছে গিয়ে কি? সি স্কোয়ারকে কমন নেওয়া যায়, সি স্কোয়ারকে কমন নেওয়া যায়, তাহলে এখানে আমি সি স্কোয়ারকে কমন নিলাম, নিলে আমার কি পড়ে থাকবে? কে পড়ে থাকবে, কে স্কোয়ার পড়ে থাকবে, প্লাস সি স্কোয়ার কে, তার মানে ওয়ান, আর এখানে কি আছে? কে পড়ে থাকবে, আর এই গোটাটার মাথায় কি? হোল কিউব। হলো? তাহলে এখানে দেখো সি সি এর মাথায় তিনটা, এর মাথায় তিনটা, পাওয়ারগুলি যোগ হয়, ঠিক আছে? সি সি এর পাওয়ারে 6, কে এর পাওয়ারে 3, আর এখানে ব্র্যাকেটে কি থাকবে? কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান, আর এখানে দেখো সি স্কোয়ারটার হোল কিউব করবো, তার মানে এটা গুণ হবে, তাই না? সি এর পাওয়ারে 6, কে এর পাওয়ারে 3, আর এটাকে এক্ষুনি সাজায় লিখি, কে স্কোয়ার, আগে কেটাকে নিয়ে আসলাম, পরে ওয়ানটাকে নিয়ে আসলাম। হলো? তাহলে দেখো এটা আর এটা একই, এটা আর এটা একই, তাহলে কাটাকাটি পড়ে গেলে কি আছে? 1, তাহলে এর মান কত হবে? 1 হবে, 1। ঠিক আছে, আরেকবার দেখো রিপিট করে, ঠিকই বুঝতে পারবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন বলছে যদি এক্স বাই ওয়াই প্লাস জেড ইকুয়াল টু ওয়াই বাই জেড প্লাস এক্স ইকুয়াল টু হচ্ছে গিয়ে জেড বাই এক্স প্লাস ওয়াই হয়, তাহলে প্রতিটা অনুপাতের মান কত? ঠিক, তাহলে এখানে তুমি একটা কাজ করো, সংযোজন প্রক্রিয়া লাগায় দাও। সংযোজন প্রক্রিয়া, সংযোজন প্রক্রিয়া কি বলছিলাম? যে এ ইস টু বি সমান সমান যদি সি ইস টু ডি সমান সমান যদি ই ইস টু এফ হয়, তো এটা কি হবে? এ প্লাস সি প্লাস ই বাই কত হবে? বি প্লাস ডি প্লাস এফ। ঠিক, এদের সাথে সমান হবে। তাহলে এখানেও আমি হচ্ছে কি সেই সংযোজন প্রক্রিয়া লাগাই দিলাম। সংযোজন প্রক্রিয়া যদি লাগাই তাহলে কি হবে? উপরে হবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই হচ্ছে গিয়ে কি নিচেরগুলি যোগ, তাহলে ওয়াই প্লাস জেড প্লাস হচ্ছে গিয়ে জেড প্লাস এক্স প্লাস হচ্ছে গিয়ে এক্স প্লাস ওয়াই। হুম, তাহলে ওপরে কি হবে? এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আর নিচে দেখো, নিচে দেখো এক্স কয়টা আছে? 2টা, ওয়াই কয়টা আছে? 2টা, দেখো জেড কয়টা আছে? 2টা, তার মানে নিচে কি থাকবে? নিচে থাকবে হচ্ছে গিয়ে 2x প্লাস 2y প্লাস 2z। তাহলে উপরে কি থাকবে? এক্স প্লাস ওয়াই প্লাস জেড, দুই নিচে কমন নেওয়া যায়, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড আসলো, এই এক্স প্লাস ওয়াই প্লাস জেড কাটা, এই এক্স প্লাস ওয়াই প্লাস জেড কাটা, তার মানে কত আসছে? 1/2, আর 1/2 মানে কি? 1:2 রেশিও, তার মানে হচ্ছে কি বি, বি হচ্ছে গিয়ে কারেক্ট অ্যান্সার। ঠিক, নেক্সট কোশ্চেন
বলছে যদি এক্স স্কোয়ার ইকুয়াল টু বিওয়াই প্লাস সিজেড, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু সিজেড প্লাস এ এক্স এবং জেড স্কোয়ার ইকুয়াল টু এ এক্স প্লাস বিওয়াই হয়, তবে এ বাই এ প্লাস এক্স প্লাস বি বাই বি প্লাস ওয়াই প্লাস সি বাই সি প্লাস জেড এর মান কত? ঠিক, তাহলে এখানে একটা জিনিস তোমরা লক্ষ্য করো, এখানে নিচে আসে এক্স এর মান দেওয়া আর এখানে কিসের মান আছে? এক্স স্কোয়ারের মান আছে। ঠিক, তাহলে আমি এক কাজ করি, এ প্লাস এক্স আছে প্লাস বি বাই বি প্লাস ওয়াই আছে প্লাস সি বাই সি প্লাস জেড আছে, এর মান বের করতে বলছি। তাহলে আমি এক কাজ করি, ওপর নিচে এক্স এক্স দিয়ে গুণ করি, ওপর নিচে ওয়াই ওয়াই দিয়ে গুণ করি, ওপর নিচে জেড জেড দিয়ে গুণ করি। ঠিক, তাহলে ওপরে যদি আমি এক্স দিয়ে গুণ করি তাহলে কী হবে? এ এক্স, এখানে কত হবে? এ এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস ওপর নিচে আমি ওয়াই দিয়ে গুণ করতেছি, বি ওয়াই, নিচেও হবে বি ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওপর নিচে আমি জেড দিয়ে গুণ করতেছি, তাহলে সি জেড বাই সি জেড প্লাস জেড স্কোয়ার। এতে করে আমার লাভ কী হলে এবার আমি এক্সের মানটা, এক্স স্কোয়ারের মানটা বসাইতে পারবো। ঠিক, তাহলে এ এক্স, তাহলে এ এক্স প্লাস এক্স স্কোয়ারের মান কত? বি ওয়াই প্লাস সি জেড, তাহলে বি ওয়াই প্লাস সি জেড বসায় দিলাম প্লাস বি ওয়াই নিচে হবে ওয়াই স্কোয়ারের মানটা বসায় দাও, সি জেড প্লাস এ এক্স, সি জেড প্লাস এ এক্স প্লাস এখানে কি থাকবে? সি জেড, নিচে আসে সি জেড, জেড স্কোয়ারের মানটা বসায় দাও, এ এক্স প্লাস বি ওয়াই। হলো, দেখো লসাগু করো, দেখো প্রত্যেক জায়গায় একই জিনিস আছে, এক্স এক্স এক্স, বিওয়াই বিওয়াই বিওয়াই, সিজেড সিজেড সিজেড। ঠিক, তার মানে এদের লসাগু কত হবে? নিচে এ এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড। হলো, আর ওপরে যেহেতু একই আসলো তাহলে ভাগ করলে এক, আর এক দিয়ে গুণ করলে কি হবে? এ এক্সই হবে, বিওয়াই হবে আর সিজেডই হবে। তাহলে ওপর নিচে একই জিনিস এসে গেল না, কাটা পড়ে যাবে, উত্তর আসবে কত? এক। ঠিক আছে, এক হচ্ছে কি আমার কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন বলছে যদি যদি এক্স ইস টু ওয়াই ডাবল ইস টু টু ইস টু থ্রি হয় এবং টু ইস টু এক্স ডাবল ইস টু ফোর ইস টু এইট হয়, তবে ওয়াই এর মান হবে, তাহলে ওয়াই এর মান কত? তাহলে এক্স ইস টু ওয়াই বলছে, তাহলে এক্স বাই ওয়াই ইস টু মানে কি বাই, সমান সমান কত? 2/3। আবার কি বলছে? এটা এখানে করলাম, আর এটা কি বলছে? 2/x ইকুয়াল টু কত হবে? 4/8 হবে। তাহলে ওপর ওপর কাটা যায়, নিচ নিচ কাটা যায়, তাই না? 4 দুগুণে 8, তাহলে এক্স সমান সমান কত? 4, বর্গ গুণন করলে তাহলে এক্স এর মান এখানে 4 বসায় দাও, তাহলে 4/y সমান সমান কত? 2/3। ওপরে ওপরে কাটলাম 2, তাহলে ওয়াই সমান সমান কত? 3 দুগুণে 6, তাহলে ওয়াই এর মান কত পেয়ে গেলাম? 6 হচ্ছে কি আমার কারেক্ট অ্যান্সার, 6। আচ্ছা, এবার চলে আসি নেক্সট কোশ্চেন। বলছে তিনটি সংখ্যা এক্স ওয়াই ও জেড এর অনুপাত এত, তাদের সমষ্টি 80, যদি জেড ইকুয়াল টু এক্স মাইনাস 8 হয় তাহলে এর মান কত? ঠিক আছে, তিনটা সংখ্যা বলছে, তাহলে আমি তিনটা সংখ্যা এক্স ইস টু ওয়াই ইস টু জেড বলছে, কত? 2:3:5, আর এদের সমষ্টি বলে দিয়েছি, সমষ্টি। এবার আমি ইউনিট ধরে অঙ্ক করা শুরু করতেছি। ঠিক আছে, 3 আর 2 কত? 5, 5 আর 5 কত? 10, 10 ইউনিট আছে এদের যোগফল, আর এই 10 ইউনিটের মানই বলছে কত? 80। তোমরা এক্স ধরেও করতে পারো, 2x 3x আর 5x হবে, 8x হবে, 8x ইকুয়াল টু 80, তার মানে এক্স এর মান 10। ঠিক না? এই এক্স ধরে করা আর ইউনিট ধরে করার মধ্যে কোনো পার্থক্যই নাই। ঠিক আছে, একই জিনিস। আচ্ছা, তাহলে 1 ইউনিট মানে কত? 1 ইউনিট মানে 80/10, তার মানে 8। ঠিক আছে, আচ্ছা এইবার তাহলে যদি 8 হয় তাহলে 2 ইউনিটের মান কত? 16, তার মানে এক্স এর মান 16, ওয়াই এর মান কত? 3 8 24 আর 5 8 কত হচ্ছে? 40। ঠিক, আচ্ছা এবার আমায় কি বলছে? জেড ইকুয়াল টু এ এক্স মাইনাস 8। কি বলছে? জেড ইকুয়াল টু এ এক্স মাইনাস 8, তাহলে জেড এর মান কত? 40, 40 এনে জেড এর জায়গায় বসায় দাও। এর মান বের করতে লাগবে, এর মানেই আমি জানি না, ঠিক না? এক্স এর মান কত? 16, তাই না? তাহলে 16 ইন্টু এ করলে কত হয়? 16a মাইনাস কত? 8। তো এই 8টা এই পাশে নিয়ে আসলে কি মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে 840 সমান সমান কত? 16a, তাহলে এই কাটা 3, তাহলে এর মান কত পাইলাম? 3। তো 3 হচ্ছে কি আমার কারেক্ট অ্যান্সার। ঠিক, নেক্সট কোশ্চেন বলছে সুধীরবাবু কিছু সংখ্যক পেন
4 জন ছাত্রের মধ্যে এত অনুপাতে ভাগ করে দিতে চান, তাহলে কমপক্ষে কতগুলি পেন লাগবে, ঠিক আছে? তো এবার দেখো, পেন তো আর ভেঙে দিবে না, গোটা পেন দিবে, তাহলে সবচেয়ে কম সংখ্যক যে রেশিও থাকবে সেটাই কিন্তু সবচেয়ে কম সংখ্যক পেনের মানে সংখ্যা, ঠিক? তাহলে আমার কিছুই করতে লাগবে না, আসলে এই যে ফ্র্যাকশন অনুপাত সেটাকে সংখ্যায় কনভার্ট করে দিতে পারলে, পূর্ণ সংখ্যায় কনভার্ট করে দিতে পারলে আমার অঙ্ক হয়ে গেল, ঠিক আছে? তাহলে 1/2 আছে, 1/3 আছে, 1/4 আছে, আর কত আছে, 1/5 আছে। তাহলে এটাকে আমি পূর্ণ সংখ্যায় কনভার্ট করবো কি করে? না, এদের যে এলসিএম মানে হরগুলির যে এলসিএম হয় 2, 3, 4 আর 5 এর এলসিএম দিয়ে গুণ করে দিতে লাগবে। তাহলে 2, 3, 4 আর 5 এর লসাগু কত? দেখো, 2, 3, 4 আর 5 এর লসাগু করো, 2, 3, 4 আর 5 এর লসাগু করো। তো 2 দিয়ে হচ্ছে যদি দেই তাহলে 3 আসবে, 2 আসবে, 5 আসবে, তাহলে 5 দুগুণী 10, 3 10 30, 30 দুগুণী কত, 60। তাহলে প্রতি ক্ষেত্রেই হচ্ছে গিয়ে 60 দিয়ে যদি তুমি গুণ করে দাও, ঠিক আছে, যেটা উত্তর হবে সেটা। তো 5 12-তে 60 হয়, 4 15-তে 60 হয়, 3 20-তে 60 হয়, আবার 30, তাই না? 30:20:15:12। তো এদের যে সংখ্যা সেটাই হচ্ছে গিয়ে সবচেয়ে ন্যূনতম সংখ্যা, পেন সংখ্যা, ঠিক আছে? তাহলে সবচেয়ে কতগুলি আছে, 30 আর 20 কত হচ্ছে, 50, 50 আর 15 65, 65 আর 12 কত হচ্ছে, 77। মোট কমপক্ষে 77টা পেন কিন্তু প্রয়োজন পড়বে, ঠিক আছে? 77। দেখো 52 নম্বর কি বলছে, একটি স্কুলে 720 জন ছাত্রছাত্রীর মধ্যে ছাত্র ও ছাত্রীর অনুপাত 5:3, আর কতজন ছাত্রী স্কুলে ভর্তি হলে ছাত্রছাত্রীর অনুপাত 1:1 হবে। ঠিক আছে, এখানে কি কি ইনফরমেশন দেওয়া আছে, দেখো ইনফরমেশন দিয়েছে টোটাল ছাত্রছাত্রী কতজন আছে, 720 জন। পূর্বে অনুপাত বলে দিয়েছে, ছাত্রছাত্রীর পূর্বে অনুপাত কত, 5:3, আবার পরে অনুপাত কত হবে, 1:1। এই তিনটে ইনফরমেশন আমার কিন্তু দেওয়া আছে। তাহলে টোটাল ছাত্রছাত্রী কত, 720 জন। তো এর মধ্যেই কি আছে, বয়েজ আছে আবার গার্লস আছে, ঠিক আছে? কত অনুপাতে আছে, 5:3 অনুপাতে আছে। তাহলে টোটাল ছাত্র কতজন আছে, টোটাল ছাত্র কতজন আছে, 5 আর 3 8, 8জন যদি টোটাল ছাত্রছাত্রী হয় তাহলে 5 জন বালক আছে, ঠিক? 8 জন ছাত্রের মধ্যে 5 জন বালক আছে, তাহলে 720 জনের মধ্যে কতজন বালক আছে, কি বোঝা গেল? 8 জন যদি ছাত্রছাত্রী হয়, 8 জনের মধ্যে 3 জন হচ্ছে গিয়ে ছাত্রী আছে, তাহলে 720 জনের মধ্যে কত আছে, কাটাকাটি করো, 8 9 72, 8 9 72, 5 9 45, মানে 450 জন ছাত্র আছে, আর এখানে কত আছে, 270 জন ছাত্রী আছে। তাহলে আর কতজন ছাত্রী আমি স্কুলে ঢোকাবো যাতে করে অনুপাত সমান সমান হবে? তাহলে অনুপাত সমান সমান কত হবে, দেখো এই ছাত্র সংখ্যা তো আর বাড়বে না, ছাত্র সংখ্যা কি বাড়বে, ছাত্র সংখ্যা যত আছে ততই থাকবে। তাহলে ওই ছাত্রী সংখ্যা আমার কত, 450 হইতে লাগবে। তাহলে 450 হইতে গেলে আর কতজন লোক চাই, 450/270 মাইনাস 270, তাহলে 0, 8 7 15, 180 জন ছাত্রী আমার প্রয়োজন হবে। যদি কেউ এটা না বোঝে তাহলে তুমি এখানে x ধরেও করতে পারো, যে আমি মনে করলাম যে x জন ছাত্রী ঢোকাইতে লাগবে স্কুলে, তাহলে 450:270 প্লাস x, এদের রেশিও কত হবে, 1:1 হবে, এটা বলছে। তাহলে 450/270 প্লাস x সমান 1/1, বজ্রগুণ করে দাও, 270 প্লাস x সমান সমান কত হচ্ছে, 450। তাহলে x ইকুয়াল টু কত, 450 মাইনাস 270 করলে কত আসতেছে, 180। হয়ে গেল। তো এভাবেও তুমি কিন্তু অঙ্কটা করতে পারো। দেখো এবার হচ্ছে কি, এটাকে আরও তাড়াতাড়ি করা যায়, শর্টকাটেও করা যায়, ঠিক আছে? ইউনিট মেথড দিয়ে করলে আরও তাড়াতাড়ি হয়ে যায়। দেখো বলছে কি, বলছে হচ্ছে গিয়ে 5:3 অনুপাতে ছাত্রছাত্রী ছিল, ঠিক? পরে অনুপাত কত হবে, 1:1 রেশিও হবে। কত রেশিও হবে, 1:1 রেশিও হবে। তাহলে কতজন ছাত্র ঢোকাবে? তাহলে দেখো এখানে ছাত্রী শুধুমাত্র স্কুলে ভর্তি হবে, তাই না? শুধুমাত্র কি ছাত্রী স্কুলে ভর্তি হবে, তার মানে ছাত্র সংখ্যা তো একই থাকা চাই, ঠিক না? পরে অনুপাত কত বলছে, 1:1। কিন্তু এখানে 5 থেকে 1 হয়ে গেল, তো ছাত্র তো কেউ ঢোকে নাই, নতুন কোনো ছাত্র। তাহলে ছাত্রের অনুপাত আগেও 5 ছিল, এখনও 5 থাকা দরকার। তাইলে এই রেশিওটা আমার কি আছে, ভুল আছে। তাহলে এটাকে সঠিক রেশিও করে নিতে লাগবে, ঠিক আছে? 5:3, এটাকে 5 দিয়ে গুণ করো, এটাকেও 5 দিয়ে গুণ করো। তাহলে আমি দেখতেছি কত ইউনিট ছাত্রী ঢুকতেছে, 2 ইউনিট, ঠিক না? তাহলে টোটাল ছাত্রী কত ছিল, 720 জন। তাহলে 5 আর 3 8, 8 ইউনিটের মান কত হচ্ছে, 720।
তাহলে 1 ইউনিটের মান কত? 720/8, 8 9 72 90, তাহলে 2 ইউনিটের মান কত? 90 গুণন 2, কারণ 2 ইউনিট ছাত্র ঢুকতেছে, 180 জন। ঠিক আছে, টোটাল কতজন ছাত্রী আছে, ছাত্রী ঢুকছিল? 180 জন কিন্তু ছাত্রী ঢোকানো হয়েছিল। তারপর নেক্সট বলছে একটি বাক্স ভর্তি মিষ্টি কুন্তল এবং সুদামের মধ্যে 4:5 অনুপাতে ভাগ করে দেওয়া হয়েছে। যদি কুন্তল 20টি মিষ্টি পেয়ে থাকে তবে বাক্সটিতে মোট মিষ্টি কত ছিল? তাহলে দেখো, কুন্তল আর হচ্ছে কি সুদামের মধ্যে ভাগ করে দিয়েছে 4:5 অনুপাতে। কুন্তল পাইছে কত ইউনিট? 4 ইউনিট। তো 4 ইউনিট মিষ্টি বলছে 20টা মিষ্টি পাইছে, তাহলে 1 ইউনিট বলতে কত? 20/4 মানে 5, 1 ইউনিট বলতে 5। তাহলে বলছে বাক্সটিতে মোট কতগুলি মিষ্টি ছিল? ঠিক আছে, তাহলে বাক্সটিতে মোট কতগুলি মিষ্টি ছিল? 4 আর 5 9 ইউনিট মিষ্টি ছিল। 9 ইউনিটের মান কত? 5 গুণন 9 মানে 45। 45 হচ্ছে কি আমার কিন্তু কারেক্ট অ্যান্সার। ঠিক, নেক্সট প্রশ্ন বলছে একজন দুধ ব্যবসায়ী 9 টাকা লিটার দরে দুধের সঙ্গে কিছু পরিমাণ জল মিশ্রিত করে। জল মিশ্রিত দুধ 10 টাকা লিটার দরে বিক্রয় করলে 20% লাভ হয়, তাহলে দুধ এবং জলের অনুপাত কত? ঠিক, দেখো এটা হচ্ছে কি মিক্সচার অ্যালিগেশনের কোশ্চেন, কিন্তু রেশিওর মধ্যেও ওই কোশ্চেনটা পড়ে। দেখো এই কোশ্চেনটাকে তুমি দুইভাবে করতে পারো। সবার প্রথম আমি হচ্ছে গিয়ে মিক্সচার অ্যালিগেশন দিয়ে করি। ঠিক আছে, দেখো এখানে কি কি জিনিস আছে? দুধ আছে, আর কি আছে? জল আছে। দুধ আর জল মিশ্রিত করছে না, তাহলে এক পাশে তুমি দুধ লেখো, এক পাশে তুমি জল লেখো। বলছে কত? দুধের দাম কত? 9 টাকা পার লিটার, তাহলে দুধের দাম 9 টাকা লিখলাম। আচ্ছা, জলের দাম কত? জলের দাম কি বলা আছে? কিন্তু আমি জলের দাম জানি, জলের দাম 0, ঠিক না? নদীতে গেলেই জল পাওয়া যায়। আচ্ছা, এবার বলছে এখানে কি আছে? 10 টাকা কেজি দরে বিক্রি করলে 20% লাভ হয়। আচ্ছা, মাথায় রাখবে একটা জিনিস, এখানে আমি কি লিখছি? ক্রয় মূল্য লিখছি তো, এটাও আমি কি লিখছি? ক্রয় মূল্য লিখছি, তাহলে মাঝখানে যেটা হবে সেটাও কিন্তু ক্রয় মূল্যই হবে। ঠিক, তাহলে 10 টাকা লিটার দরে বিক্রি করছে, 20% লাভ আছে, তার মানে দেখো 10 টাকার মধ্যে 10 টাকা বিক্রি করছে করে 20% লাভ আছে, তার মানে 120-র মান 10, তাহলে 100-র মান কত? ঠিক না? বা তোমরা এভাবে বলতে পারো যে 120%-এর মান কত হবে? কারণ 20% লাভ মানে কি? 100 প্লাস 20, 120, 120%-এর মান 10 টাকা, তাহলে 100%-এর মান কত? 100% বলতে ক্রয় মূল্য, তো 10/120% ইন্টু 100%। তো এই পার্সেন্ট কাটা, 0 0 কাটা, 6/25/3। ঠিক, তাহলে মানে মোটামুটি 3/24, 8 টাকা কিছু পয়সা হবে, ঠিক না? তাহলে মাঝখানে এটা তুমি বসায় দাও, 25/3। এবার কি করবে? বড়টা থেকে ছোটটা বিয়োগ, বড়টা থেকে ছোটটা বিয়োগ, তাহলে এখানে 0 হচ্ছে বড়, এটা তাহলে 25/3 মাইনাস 0, 9 বড়, তাহলে 9 থেকে বিয়োগ হবে 25/3, বিয়োগ করো কত হয়? তো 25/3 থেকে 0 চলে গেলে কত হবে? 25/3ই হবে। আর এখানে 9 টাকা থেকে যখন চলে যাবে লসাগু করো, 3 9 27 মাইনাস 25, তাই না? তাহলে এখানে কত আসবে? 25/3, আর এখানে কত আসবে? 2/3। তাহলে ওপর নিচে 3 3 দিয়ে গুণ করে দাও, লসাগু দিয়ে গুণ করতে হয়, কত ইস্টু থাকলো? 25:2। তার মানে আমার কি অনুপাতে মেশানো হয়েছিল? 25:2 অনুপাতে মেশানো হয়েছিল। ঠিক, এটা হচ্ছে কি আমার মিক্সচার এবং অ্যালিগেশন দিয়ে যদি আমি অঙ্কটা করি তাহলে। কিন্তু যেহেতু আমি করি নাই, সুতরাং অনেকেই বুঝবে না যে এই মেথডটা আসলে কি জিনিস। যখন মিক্সচার এবং অ্যালিগেশন হয়ে যাবে, তখন যখন আবার তোমরা রিভিশন করবে তখন কিন্তু হেল্প হবে। আচ্ছা, যাই হোক, তো আমি এটা একটা অল্টারনেট মেথড বলে দিচ্ছি। দেখো কি বলছে? 10 টাকা দরে বিক্রি করলে 20% লাভ হয়, তাই না? তার মানে এখানে কি দেওয়া আছে? বিক্রয় মূল্য দেওয়া আছে। বিক্রয় মূল্য কত দেওয়া আছে? 10 টাকা দেওয়া আছে। তাহলে আবার এখানে কি বলছে? এর মধ্যে আমার কি আছে? 20% আমার প্রফিট আছে, লাভ ঢুকে আছে। ঠিক আছে, তাহলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য কত হবে? এই 120 মানেই 10 টাকা, তাহলে 100-র মানে কত? তাহলে 0 0 কাটা, এখানে আবার কাটাকাটি করলে একই জিনিস আসতেছে, 5 5 3 মানে 25/3 টাকা হচ্ছে কি আমার ক্রয় মূল্য। ঠিক, আচ্ছা, এবার এখানে দেখো দুইটা জিনিস দেওয়া আছে, একটা হচ্ছে কি দুধের দাম দেওয়া আছে, তাহলে দুধের দাম কত? মানে দুধের যে ক্রয় মূল্য আর কি, সেটা হচ্ছে কি তোমার 9 টাকা পার লিটার। আর জলের ক্রয় মূল্য কত হবে? 0 টাকা।
তাই না? এবার দেখো মিশ্রণের মোট ক্রয় মূল্য কত? মিশ্রণের মোট ক্রয় মূল্য কত? দেখো, প্রতি লিটার হচ্ছে গিয়ে তোমার 25/3 টাকা, তাই না? এবার আমি জানি না কতটুকুন মিশ্রণ আছে, ঠিক না? তো যতটুকুন দুধ আর যতটুকুন জল থাকবে টোটাল, আমি মনে করলাম এম টুকুন হচ্ছে গিয়ে মিশ্রণ আছে, মিশ্রণে এম টুকুন হচ্ছে গিয়ে তোমার মিল্ক আছে, আর ডাব্লিউ টুকুন হচ্ছে গিয়ে তোমার ওয়াটার আছে, ঠিক আছে? তো হচ্ছে গিয়ে তত দেখো, এখানে যদি তুমি মনে করো যে 9 লিটার দুধ আছে, 1 লিটার জল আছে, তার মানে কি 9 আর 1 10, 10 দিয়ে গুণ হবে, তার মানে এতটুকুন হচ্ছে গিয়ে আমার ক্রয় মূল্য পড়লো টোটাল জিনিসটার, ঠিক? এইবার এটা কার সাথে সমান তুমি বলো? এই যে এই দামটা হচ্ছে গিয়ে কার সাথে সমান হবে? এই দামটা, জলের তো কোনো দাম নাই, তাই না? এই দামটা হচ্ছে গিয়ে সমান হবে কার সাথে? 9 লিটার দুধের ক্রয় মূল্যের সাথে, তাই না? তার মানে হচ্ছে গিয়ে 9 লিটার দুধের ক্রয় মূল্য কত? 9 এম, ঠিক না? এটা সমান কত হবে? 25/3 এম প্লাস ডাব্লু, এটার সাথে সমান হবে, ঠিক? তাহলে এবার তুমি বজ্র গুণন করো, 3 9 27 এম সমান কত হবে? 25 এম প্লাস ডাব্লু। তো তাহলে কত হবে? এখানে 27 এম সমান গুণ করলে 25 এম প্লাস 25 ডাব্লু। তাহলে এমটা এই পাশে যদি চলে আসে তাহলে এটা মাইনাস হয়ে যাবে, তাই না? তাহলে 2 এম পড়ে থাকবে, সমান কত হবে? 25 ডাব্লু। এবার কি হয়? রেশিওটা সামনেরটা হয়ে যায়, তাই না? তার মানে M/W, এম এর মান 25, ডাব্লুর মান 2। এটা আপাতত তোমরা কিন্তু করতে পারো। নেক্সট কোশ্চেন বলছে, দুই ভাইয়ের বর্তমান বয়সের অনুপাত এত। 5 বছর আগে এদের 5 বছর আগে বয়সের অনুপাত ছিল 1:3, তাহলে 5 বছর পর দুই ভাইয়ের বয়সের অনুপাত কত হবে? তাহলে দুই ভাইয়ের বর্তমান বয়সের অনুপাত কত বলছে? তাহলে আমি মনে করলাম বর্তমান, ঠিক না? এ আর বি মনে করলাম, অমল আর বিমল। তো 1 আর 2, ঠিক? 5 বছর আগে অনুপাত, তাহলে 5 বছর আগে অনুপাত কত ছিল? 5 বছর আগে ছিল হচ্ছে 1:3। তাহলে তোমরা একটা জিনিস এখানে দেখো, এর বয়স বর্তমানে যদি 1 বছর হয় তাহলে বি এর 2 বছর হবে। তাহলে 5 বছর আগে এর বয়স 1 কি করে থাকতে পারে? কম থাকা দরকার না? 5 বছর আজকে বর্তমানে বি এর বয়স 2 বছর, তাহলে 5 বছর আগে বি এর বয়স 3 কি করে থাকতে পারে? কম থাকা দরকার, ঠিক না? তাহলে রেশিওটা কিন্তু ঠিক হিসাবে নাই। তাহলে তোমরা রেশিওটাকে হচ্ছে গিয়ে ঠিক করো। কি করে করবে? এখানে হচ্ছে কি 2 এর গ্যাপ আছে, এখানে কতর গ্যাপ আছে? 1। যতর গ্যাপ থাকবে, এখানে 2 আছে, 2 এর গ্যাপ আছে না? এটা দিয়ে এই রেশিওটাকে গুণ করে দিতে লাগবে। তাহলে 2 1 কে 2, 2 2 4। আর এই 1 দিয়ে এই রেশিওটাকে গুণ করো। 1 1 কে 1, 3 1 কে 3। আর এই রেশিও তুমি দেখবেই না, এটা আর কোনো অঙ্কে কোনো কাজই নাই। ঠিক আছে? তো নতুন রেশিও আমি পেয়ে গেলাম বর্তমানে 2:4, 5 বছর আগে 1:3। ঠিক? তাইলে দেখো, 1 ইউনিট কম না? 1 ইউনিট কম না? তো 1 ইউনিট কমই তো হচ্ছে গিয়ে 5 বছরের এদিকেও গ্যাপ আছে। বর্তমান থেকে 5 বছর আগে, মানে 5 বছরের গ্যাপ আছে। তাই না? তাহলে 1 ইউনিট মানে কত বছর? 5 বছর। তাইলে বর্তমানে অমলের বয়স কত আর বিমলের বয়স কত? বর্তমানে এ এর বয়স আর কি 5 দুগুণে 10 বছর, আর বি এর বয়স হচ্ছে গিয়ে 4 5 20। কি? এবার আমায় চাইছে কি? চাইছে হচ্ছে গিয়ে 5 বছর পর দুই ভাইয়ের বয়সের অনুপাত কত হবে? তাহলে 5 বছর পর অনুপাত কত হবে? দেখো, আজকে যার বয়স 10 বছর, 5 বছর পরে তার বয়স কত হবে? কত হবে? 15 বছর হবে। আজকে যার বয়স 20 বছর, 5 বছর পর তার বয়স কত হবে? 25। এদের রেশিও কত? তাহলে 3:5। তাহলে 3:5 হচ্ছে কিন্তু আমার কারেক্ট আনসার। ঠিক? দেখো, এটা হচ্ছে কি তোমার ইউনিট মেথডে তুমি করলে। এবার এটাকে তুমি এক্স ধরেও করতে পারো। এক্স ধরেও আমি বলে দিচ্ছি। আচ্ছা, দুই ভাইয়ের বর্তমান অনুপাত, আমি এ আর বি মনে করলাম, এদের অনুপাত বলছে 1:2। তাহলে আমি অনুপাতের সাথে গুণ করে দিতে পারি। এক্স গুণ করে দিলাম, এদিকে 2x গুণ করে দিলাম। ঠিক আছে? এদের বয়স আমি মনে করলাম এক্স আর 2x। তাহলে 5 বছর আগে, তাহলে এর 5 বছর আগে বয়স কত হবে? x - 5 হবে। আর এর কত হবে?
2x - 5, কারণ 5 বছর আগে বয়স কম ছিল তাদের। এটাই বলছে কত 1:3 অনুপাত, ঠিক না? তাহলে x - 5, 2x - 5 সমান কত 1/3। তাহলে বজ্র গুণন করে দাও, 3x - 3 × 5 = 15 সমান 2x - 5, একের সাথে গুণ করলে সেটাই থাকবে। এবার 2x টাকে এপাশে আনলে কি 3x - 2x -5 + 15, তাহলে x সমান কত আসলো 10। তো x এর মান যেহেতু 10 পাইলাম, তার মানে বর্তমানে এদের বয়স কত? বর্তমানে a/b এর ইউনিট 1 x আর কি। তাহলে 10 আর এর কত 2x, তাহলে 10 দুগুণি কত 20। বলছে 5 বছর পর এদের অনুপাত কত হবে? 5 বছর পরে, তাহলে 5 বছর পরে এর বয়স কত হবে? 10 + 5, এর বয়স কত হবে? 20 + 5 মানে 15, আর এদিকে কত 25, কাটাকাটি করলে 3:5 হচ্ছে কি আমার কিন্তু রেশিও, ঠিক? দেখো বলছে কি বলছে 6 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ ছিল। বর্তমানে পিতা এবং পুত্রের বয়সের অনুপাত 3:1 হলে 5 বছর পর পুত্রের বয়স হবে। তাহলে কি বলছে 6 বছর আগে পিতার বয়স, তাই না? তাহলে 6 বছর আগে ফাদার ইজ টু সন। বলছে পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ। তাহলে পুত্রের বয়স যদি 1 হয় তাহলে পিতার বয়স 5 হবে। পুত্রের বয়স 2 হইলে পিতার বয়স 10 হইতো। পুত্রের বয়স 10 হইলে পিতার বয়স 50 হইতো, তাই না? আচ্ছা, এবার কি বলছে বর্তমানে কি বলছে পিতা পুত্রের বয়সের যে অনুপাত সেটা আছে কত 3:1। আচ্ছা, এবার তোমরা একটা জিনিস লক্ষ্য করো। দেখো 6 বছর আগে যদি পিতার বয়স 5 থাকে, বর্তমানে কি বেশি হওয়া দরকার তো, কিন্তু অনুপাতটা কি হয়ে গেল কমে গেল, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কি আমার ঠিক নাই। তাহলে এটাকে হচ্ছে কি তোমার কি করতে লাগবে, গ্যাপগুলি দেখো, গ্যাপ 3 থেকে 1 চলে গেলে কত 2, 5 থেকে 1 চলে গেলে 4, রেশিওটাকে ঠিক করো। এই যে গ্যাপটা আসছে 2, একে এই রেশিও দিয়ে গুণ, আর এই যে 4 আসছে 4, একে এই রেশিওর সাথে গুণ করো। আচ্ছা, তাহলে কত হয় 5 দুগুণি 10, নতুন রেশিও কত আসতেছে 5 দুগুণি 10:2, আর এখানে কত হবে 3 × 4 = 12:4, ঠিক আছে? কত ইউনিটের গ্যাপ? 2 ইউনিট। আর এদিকে গ্যাপ কত 6 বছর আগে আর বর্তমান কত 6 এর গ্যাপ, তাই না? তাহলে 6 1 ইউনিট মানে কত 3। তাহলে বর্তমানে পিতার বয়স কত? 3 × 12 = 36, 4 × 12 = 4 আসে, তাই না? 3 3 4 কত 12। এবার আমায় বলছে যে 5 বছর পর পুত্রের বয়স কত হবে? তাহলে বর্তমানে পুত্রের বয়স 12, তাহলে 5 বছর পর পুত্রের বয়স কত হবে? 5 বাড়বে, 12 + 5 মানে 17 বছর। 17 হচ্ছে গিয়ে আমার কারেক্ট অ্যান্সার। নেক্সট বলছে 10 বছর আগে রাম ও রহিমের বয়সের অনুপাত ছিল 1:3। 5 বছর পর তাদের বয়সের অনুপাত 2:3 হলে রাম এবং রহিমের বর্তমান বয়সের অনুপাত কত? তাহলে 10 বছর আগে, তাহলে এখানে কি দেওয়া আছে 10 বছর আগে কি রাম আর রহিম 1:3। 5 বছর পর কি অনুপাত দেওয়া আছে 5 বছর পর, 5 বছর পর অনুপাত দেওয়া আছে কত 2:3। তাহলে দেখো একটা জিনিস লক্ষ্য করো, 10 বছর আগে রহিমের বয়স 3, 5 বছর পর রহিমের বয়স 3ই আছে, এটা কখনো হইতে পারে? হইতে পারে না। তার মানে রেশিওটা ঠিক নাই। শুধু তোমরা এগুলি দেখবেই না, তোমরা খালি দেখবে যে গ্যাপ ঠিকঠাক আছে নাকি। গ্যাপ যদি ঠিকঠাক না থাকে তাহলে আমি গ্যাপ সমান করব। ঠিক এখানে দেখো 1 এর গ্যাপ, এখানে হচ্ছে কি 2 এর গ্যাপ, তাহলে গ্যাপটাকে সমান করো। তাহলে এটা এই 1 দিয়ে এটাকে গুণ, তাই না? 1 1 কে 1, 3 1 কে 3, আর 2 দিয়ে 2 দুগুণি 4, 3 দুগুণি 6। তাহলে কত ইউনিটের গ্যাপ হচ্ছে এখানে 3, এখানেও দেখো 3, এখানেও দেখো 3, মানে 3 ইউনিট মানেই কত? 3 ইউনিট মানে কত হবে? এদিকে কতর গ্যাপ? 10 বছর আগে আর 5 বছর পর, তাহলে 10 বছর থেকে বর্তমান কত 10 বছর, এবার বর্তমান থেকে 5 বছর পর আরও 5 বছর, মানে 10 আর 5 15 বছরের গ্যাপ আছে, ঠিক না? তাহলে 3 ইউনিট মানে 15, তাহলে 1 ইউনিট মানে কত 5 বছর, ঠিক আছে? এবার আমায় বলছে রাম এবং রহিমের বর্তমান বয়সের অনুপাত কত। তাহলে আমি একটা কাজ করি, যে কোনো একটা বের করো, যে কোনো একটা বের করো, মানে বের করলাম যে 5 বছর পর রাম আর রহিমের কত, ঠিক আছে? তাহলে 5 বছর পর, 5 বছর পর রাম আর রহিম। আচ্ছা, যদি যে নতুন রেশিওটা বের করবে এটা কিন্তু কোনো কাজ নেই, এটা আর দেখবিই না।
ঠিক আছে? 4:6 এটা ছিল এই যে 5 বছর পর এদের অনুপাত। তাহলে 5 ইউনিট। 1 ইউনিট মানে 5, তাহলে 4 ইউনিট মানে 20, 1 ইউনিট মানে 5, 6 ইউনিট মানে কত? 30। এটা আমার কত? 5 বছর পর। আমায় কি বের করতে বলছে? বর্তমানে। তাহলে 5 বছর পর যার বয়স 20 হবে, বর্তমানে তার বয়স কত? 15, তাই না? 5 কমবে। এদিকেও কত হবে? 5 বছর পর যার বয়স 30, তাহলে বর্তমানে তার বয়স কত? 5 কমবে, মানে 25 বছর। কাটাকাটি করলে কত হচ্ছে? 3:5। তাহলে বর্তমানে তাদের অনুপাত কত হবে? বয়সের অনুপাত 3:5 হবে। ঠিক। নেক্সট প্রশ্ন। বলছে 5 বছর আগে পিতা এবং পুত্রের বয়সের অনুপাত 2:1। তাহলে এখানে কি বলছে? 5 বছর আগে। 5 বছর আগে। বলছে পিতা আর পুত্র, তাই না? ফাদার আর সন। কত বলছে? 2:1। 2:1। আবার পিতা এবং পুত্রের বর্তমান বয়সের সমষ্টি বলে দিছে 100 বছর। ঠিক আছে? তো এটাকে x ধরে করা বেটার। তাহলে আমি মনে করলাম 5 বছর আগে পিতার বয়স কত? 2x আর x ছিল। তাহলে বর্তমানে কত হবে? বর্তমানে তো যে ব্যক্তির বয়স 5 বছর আগে 2x ছিল, আজকে কি হবে? তার বয়সের সাথে তার 5 বাড়বে আর কি। তাহলে 2x + 5 হবে। আর পুত্রের বয়স কি হবে? 5 বছর আগে x ছিল, তাহলে বর্তমানে কি হবে? x + 5। এবার এখানে কি বলে দেওয়া আছে? পিতা এবং পুত্রের বর্তমান বয়সের সমষ্টি দেওয়া আছে 100 বছর। তার মানে এই দুইটার যোগফল হবে কত? 100। তাহলে 2x + 5 + x + 5 সমান কত? 100। তাহলে 2x আর x যোগ করলে কত হচ্ছে? 3x + 5 আর 5 যোগ করলে 10 সমান কত হচ্ছে? 100। তাহলে 3x সমান 10 এর পাশে গিয়ে মাইনাস হয়ে যাবে। তাহলে 100 - 10 90। ৩৯ এ 90। x এর মান পেয়ে গেলাম 30। x এর মান পেয়ে গেলাম 30, ঠিক না? তাহলে তাহলে পিতার পিতার বয়স কত বর্তমানে? এটা ফাদারের বয়স, এটা সনের বয়স। তাহলে ফাদার কত হবে? 2x + 5। তাহলে ফাদারের বয়স হচ্ছে কি 2x + 5। তাহলে x এর মান বসায় দাও 30। তাহলে 30 দুগুণি 60 আর প্লাস কত হচ্ছে? 65। আর সনের বয়স কত? x + 5। তাহলে 30 + 5 মানে হচ্ছে কি 35 বছর। এটা হচ্ছে কি তাদের কি বর্তমান এজ। বলছে 10 বছর পর পিতা এবং পুত্রের বয়সের অনুপাত। তাহলে 10 বছর পরে পিতার বয়স কত হবে? 10 বছর পর ফাদার ইজ টু সন। যে ব্যক্তির বয়স আজকে 65, 10 বছর পরে তার বয়স 75 হবে। আর যে ব্যক্তির বয়স আজকে 35, 10 বছর পর তার বয়স কত হবে? 45 হবে, তাই না? তাহলে 75:45। কাটাকাটি করো। দিয়ে ডাইরেক্ট কাটা যায়। 5×15 = 75, 3×15 = 45, মানে 5:3 হচ্ছে কি আমার কারেক্ট অ্যান্সার। ঠিক। নেক্সট কোশ্চেন। বলছে একটি স্কুলে ছাত্রছাত্রীর অনুপাত 8:12। যদি 50% ছাত্র এবং 25% ছাত্র বৃত্তি পেয়ে থাকে, তবে শতকরা কতজন ছাত্রছাত্রী বৃত্তি পেল না? তাহলে দেখো, আমি কি একটা জিনিস বলছি, যে রেশিওর সাথে যে কোনো সংখ্যা গুণ করা যায়, যে কোনো সংখ্যা। ঠিক। ছাত্র ইস্টু ছাত্রী। তাহলে যখন এই যে পার্সেন্টেজ অঙ্কে থাকবে না, পার্সেন্টেজ, তোমরা এক কাজ করবে, রেশিওর সাথে 100 গুণ করে দিবে। তাহলে 8 গুণন 100 বলতে 800। আমি মনে করলাম সেই স্কুলে ছাত্র ছিল 800 জন, ছাত্রী ছিল 1200 জন। ঠিক। মনে করলাম। এবার বলছে কি বের করতে বলছে সেটা দেখো। কতজন ছাত্রছাত্রী বৃত্তি পেল না, মানে কতজন বৃত্তি পেয়েছে সেটা দেখে আমার কোনো কাজ নাই। বৃত্তি পায় নাই কতজন সেটা দেখতে লাগবে। তাহলে ছাত্র 800 জন, 800 জনের মধ্যে 50% বৃত্তি পেল, তাহলে পেল না কতজন? 100 জনের মধ্যে 50 জন পেয়েছে, তাহলে 50 জন পায়নি। তাহলে 50 জন পায়নি। 100 জনের মধ্যে 50 জন পায়নি। এরা হচ্ছে কি বৃত্তি পায়নি, ঠিক না? আচ্ছা, 25% ছাত্রী বৃত্তি পেয়ে থাকে, তাহলে পায়নি কতজন? 100 জনের মধ্যে দেখো, 25% বলতে কত? 25/100। তাহলে 100 জনের মধ্যে 25 জন হচ্ছে গিয়ে বৃত্তি পেয়েছে, তাহলে পায়নি কতজন? 75। 100 জনের মধ্যে 75 পায়নি, তার মানে 75% পায়নি। ঠিক বোঝা গেল আশা করি। আচ্ছা, তার মানে 1200 জনের মধ্যে কতজন হবে? ঠিক না? 1200 জনের মধ্যে কতজন বৃত্তি পায়নি? কাটাকাটি করো। ডাবল শূন্য ডাবল শূন্য চলে গেল, এদিকে ডাবল শূন্য, এদিকে ডাবল শূন্য চলে গেল। তাহলে 5 × 8 = 40, 400। আর এদিকে কত হচ্ছে? 12। 5 × 12 = 60, শূন্য আর থাকলো 6। 5 × 12 = 60, 6 × 12 = 72, 7 × 12 = 84 আর 6 কত হচ্ছে? 900। ঠিক। তাহলে বৃত্তি পেল না কতজন টোটাল?
400 আর 900 মানে 1300 জন হচ্ছে গিয়ে বৃত্তি পেল না। বলছে কতজন ছাত্রছাত্রী বৃত্তি পেল না পার্সেন্টেজে বের করতে। তাহলে টোটাল ছাত্রছাত্রী কত ছিল আমার? 800 আর 1200 মানে 2000 জন ছিল। তাহলে 2000 জনের মধ্যে 1300 জন বৃত্তি পায় নাই। পার্সেন্টেজে বের করা মানে কি 100 তে বের করা কতজন পায় নাই, তাই না? তাহলে 1300 জন পায় নাই কতজনের? 2000 জনের মধ্যে। 2000 জনের মধ্যে 1300 জন পায়নি। তাইলে 100 জনের মধ্যে কতজন? ঠিক 0 0 0 0 চলে গেল, এই 0 চলে গেল। 65 দুগুণে 130 হয়, তাই না? তাহলে 65% লোক কিন্তু বৃত্তি পায়নি। ডি অ্যান্সার। নেক্সট বলছে 3টি শ্রেণীতে ছাত্র ছাত্রী সংখ্যার অনুপাত 2:3:4। যদি প্রতিটি শ্রেণীতে 12 জন করে ছাত্রছাত্রী বৃদ্ধি পায় তবে সেই অনুপাত হয় 8:11:14। তবে শুরুতে মোট ছাত্রছাত্রীর সংখ্যা ছিল। ঠিক দেখো, শুরুতে কতজন ছিল? শুরুতে ছিল হচ্ছে গিয়ে 2:3:4। আচ্ছা, পরে অনুপাত কত হলো? পরে অনুপাত হলো হচ্ছে গিয়ে 8:11:14। ঠিক দেখো, এবার দেখো এখানে 6 ইউনিট বাড়ছে, এখানে 8 ইউনিট বাড়ছে, এখানে 10 ইউনিট বাড়ছে। মানে আর দেখো প্রতিটি শ্রেণীতে কতজন? 12 জন করেই বাড়ছে। তাহলে এক জায়গায় 6 ইউনিটের মান 12 হবে, এক জায়গায় 8 ইউনিটের মান 12, এক জায়গায় 10 ইউনিটের মান 12। তার মানে আলাদা আলাদা মান আসবে, এটা কখনো সম্ভব না। ঠিক, তাহলে তোমায় কি করতে লাগবে? রেশিওগুলিকে সমান করে নিতে লাগবে, রেশিওগুলিকে সমান। ঠিক, আচ্ছা কি করতে লাগে? গ্যাপ, দেখো গ্যাপ, এখানে কতর গ্যাপ? 1-এর গ্যাপ, এখানে কতর গ্যাপ? 3-এর গ্যাপ। তাহলে এই 3 দিয়ে উপরে তুমি গুণ করে দাও। তাহলে 3 দুগুণী 6, 3 তিরিকে 9, 3 চারে 12, আর 1 দিয়ে গুণ হবে, 8 একে 8, 11কে 11, 14কে 14। এই রেশিওটা দিয়ে আমার কোনো কাজ নাই, এটাকে কাইটে দিবে করার পর, এটা দিয়ে আর কোনো কাজই হবে না। ঠিক, এবার দেখো প্রতি ক্লাসে বলছে কতজন করে ছাত্র বৃদ্ধি পায়? 12 জন। তাহলে দেখো প্রতিটায় 2 ইউনিট করে বাড়তেছে, 2 ইউনিট করে বাড়তেছে। তাহলে 2 ইউনিটের মানই হচ্ছে গিয়ে 12, 1 ইউনিটের মান কত? 6। আমায় বলছে শুরুতে মোট ছাত্রছাত্রী, তাহলে শুরুতে, এই যে শুরুতে অনুপাত কত ছিল? এটা, তাই না? তাহলে 6 আর 9 15, 15 আর 12 কত হচ্ছে? 27। তাহলে 27 ইউনিটের মান কত? 1 ইউনিটের মান 6 হলে 27 ইউনিটের মান কি হবে? বেশি হবে। তাহলে 6 7 42 2 হয় থাকলো 4, 6 দুগুণী 12 আর 4 কত? 16, 162 জন ছাত্রছাত্রী ছিল। ঠিক, নেক্সট বলছে একটি পার্টিতে উপস্থিত পুরুষ এবং মহিলার অনুপাত 3:2। যদি আরও 20 জন মহিলা যোগদান করে তাহলে পুরুষ মহিলার অনুপাত বিপরীত অনুপাত হয়। ঠিক, বিপরীত অনুপাত হয়। তাহলে বলছে পার্টিতে প্রথমে কতজন মহিলা উপস্থিত ছিল? তাহলে একটা পার্টিতে পুরুষ এবং মহিলার অনুপাত প্রথমে কত ছিল? মেল আর ফিমেল, এটা ছিল প্রথমে, প্রথমে ছিল হচ্ছে কি 3:2। পরে অনুপাত কি হয়ে গেল? বলছে বিপরীত অনুপাত হয়, মানে উল্টে যায় অনুপাতটা, 2:3 হয়ে যায়। কখন? যখন 20 জন মহিলা যোগদান করে। তাহলে দেখো পুরুষ তো যোগদান করে নাই, মহিলা যোগদান করছে 20 জন, কিন্তু পুরুষ যোগদান করে নাই। কিন্তু এখানে পুরুষের অনুপাতটাও কি হয়ে গেল? বদলায় গেল। পুরুষের অনুপাত আগে ছিল 3, পরে হচ্ছে 2। তাহলে এটা পুরুষের অনুপাত আমার সমান করতে লাগবে, মানে আগে যত ছিল পরেও তত করতে লাগবে, তাই না? তাহলে এটাকে হচ্ছে গিয়ে কী করে আমি নিচেরটা সমান, আমি সমান কী করে করব? পুরুষের অনুপাতটা আমি সমান কী করে করব? দেখো এদের এলসিএম নাও, 3 দুগুণী কত হচ্ছে? 6, তাই না? তাহলে ওপরটা 6 বানাও, নিচেরটাও 6 বানাও। তাহলে ওপরে 6 হবে কী করে? 2 দিয়ে গুণ করলে। তাহলে 6 উপরে 2 দিয়ে গুণ করলে কত? 2 দুগুণী 4, আর নিচে আমি 3 দিয়ে গুণ করলে 6 হয়ে যাবে, তাই না? তো এটাকে 2 দিয়ে গুণ করলাম, এটাকে হচ্ছে গিয়ে 3 দিয়ে গুণ করলাম অনুপাতটাকে। তাহলে এখানে 3 দুগুণী 6, আর এখানে কত হচ্ছে? 3 তিরিকে 9। তাহলে দেখো এখানে আগেও মেলের যদি 6 জন মেল থাকে তাহলে এখনও 6 জন মেলই আছে, কিন্তু মহিলার সংখ্যা আগে 4 ছিল, যেহেতু মহিলা কিছু যোগদান করছে এখানে 5 ইউনিট বেড়ে গেছে। তাহলে 5 ইউনিট এর মানেই হচ্ছে কত? 20। 1 ইউনিটের মান কত? 4। এই অনুপাতটা দিয়ে কিন্তু কোনো কাজ নেই। ঠিক আছে, এবার আমায় কি বলছে? পার্টিতে প্রথমে কতজন মহিলা উপস্থিত ছিল? তাহলে পার্টিতে প্রথমে 4 ইউনিট মহিলা ছিল, ঠিক না? এই যে 4 ইউনিট মহিলা জন ছিল, তাহলে 4 ইউনিটের মান কত? 4 গুণন 4 মানে 16 জন। 1 ইউনিটের মান 4 হলে কি 4 ইউনিটের মান বাড়বে, সেই জন্য গুণ হবে। তাহলে 16 জন হচ্ছে কিন্তু কারেক্ট অ্যান্সার। নেক্সট বলছে একটি বিদ্যালয়ে মোট ছাত্রছাত্রীর সংখ্যা 660 জন এবং ছাত্র ও ছাত্রীর অনুপাত এত, 13:9। যদি 30 জন ছাত্রী বিদ্যালয়ে নতুন ভর্তি হয় এবং কিছু সংখ্যক ছাত্র বিদ্যালয় ছেড়ে চলে যায়
তবে ছাত্রছাত্রীর নতুন অনুপাত 6:5, তাহলে কতজন ছাত্র বিদ্যালয় ছেড়ে চলে গেছে। যদি এইটা তুমি ইউনিট ধরে করতে যাও একটুখানি কমপ্লিকেটেড হবে, ঠিক হবে অঙ্কটা, কিন্তু একটুখানি কমপ্লিকেটেড হবে। তাহলে এটাকে তুমি বেসিক দিয়ে অঙ্কটা করো, সুবিধা হবে। বলছে মোট ছাত্রছাত্রী কতজন, 660 জন, এবং ছাত্রছাত্রীর অনুপাত বলছে কত, 13:9, ঠিক। তাহলে 660 জনের মধ্যে বয়েজ আছে আর গার্লস আছে 13:9, মানে 13 জন যদি বয়েজ থাকে তাহলে 9 জন গার্লস থাকবে। তাহলে ছাত্র কত আছে টোটাল, 9 আর 13 করলে কত, 22 জনের মধ্যে 13 জন বালক আছে, 22 জনের মধ্যে 9 জন গার্ল আছে। তাহলে 22 জনে 13 জন থাকলে 660 জনে কতজন পুরুষ থাকবে, মানে বয়েজ থাকবে, 660 ইন্টু 13/22, 660 ইন্টু 9/22, কাট, 3 দিয়ে কাটা যাচ্ছে, 3 3-এ 3 3 13-তে 39, 390 জন বয়েজ আছে আর 30 হবে 270 জন আমার গার্লস আছে, ঠিক আছে। এবার বলছে 30 জন ছাত্রী বিদ্যালয়ে নতুন ভর্তি হয়, আর কিছু সংখ্যক ছাত্র বিদ্যালয় ছেড়ে চলে যায়। দেখো কিছু সংখ্যক, আমি জানি না সেটা কতজন, তাহলে আমি মানলাম x জন। তাহলে যদি x জন চলে যায় তাহলে ছাত্র কী হবে, কমবে আগের তুলনায়। তাহলে 390 - x এটা হবে। আর এখানে বলছি 30 জন ছাত্র যুক্ত হয়, 30 জন ছাত্র যুক্ত হলে 270 + 30 কত, 270 + 30 করলে কত হয়, 300। এই অনুপাতটা বলছে কত হবে, 6:5, ঠিক। তাহলে এটাকে সলভ করো, 390 - x বাই কত, 300 সমান সমান কত আছে, 6:5। তাহলে দেখো কাটাকাটি করে দেয়, নিজে নিজে কাটা, 5 6 30 0, তাই না। তাহলে 390 - x, এটা বজ্রগুণন করলে কত হচ্ছে, 360। তাহলে দেখো এক্সটাকে ওপাশে নিয়ে চলে যাও, আর সংখ্যাগুলিকে এক পাশে নিয়ে চলে আসো, তাহলে x সমান সমান কত আসতেছে, 30। তাহলে 30 জন ছাত্র কিন্তু স্কুল থেকে, না 30 জন ছাত্র, হ্যাঁ, বিদ্যালয় ছেড়ে চলে গেছিল। কতজন ছাত্র গেছিল, 30 জন ছাত্র কিন্তু গেছিল। নেক্সট প্রশ্ন বলছে ঐশী একটি পরীক্ষায় ইংরেজি বিষয়ে বিজ্ঞান বিষয়ের তুলনায় অর্ধেক নম্বর পেয়েছে। যদি বিজ্ঞান এবং ভূগোলে প্রাপ্ত নম্বরের অনুপাত হয় 2:3 এবং 3টি বিষয়ে মোট প্রাপ্ত নম্বর 210 হলে ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বর হলো। দেখো কি বলছে, ইংরেজি বিষয়ে বিজ্ঞান বিষয়ের তুলনায় অর্ধেক নম্বর পেয়েছে, তার মানে কি কি আছে, ইংলিশ আছে, সায়েন্স আছে। কোথায় বেশি নাম্বার, ইংলিশ বিষয়ে বিজ্ঞান বিষয়ের তুলনায় অর্ধেক, তাই না। তার মানে সায়েন্সে যদি সে 2 নম্বর পাইতো তাহলে ইংলিশে সে 1 নম্বর পাইছে, অর্ধেক নম্বর পাইছে মানে কি, ওখানে যদি সে 2 নম্বর পাইতো তাহলে এখানে হচ্ছে কি 1 পাইছে, তাই না। ওখানে 100 পাইলে এখানে 50, যদি সায়েন্সে 200 পায় তাহলে এখানে 100 পাইছে, ঠিক না। আচ্ছা এবার কি বলছে, বিজ্ঞান এবং ভূগোলে প্রাপ্ত নম্বরের অনুপাত হয়, তাহলে এখানে দেখো বিজ্ঞান তো দেওয়াই আছে, তাহলে ভূগোল একটা বের করতে লাগবে, ভূগোল তাহলে জিওগ্রাফি। এবার কি বলছে, বিজ্ঞান এবং ভূগোলে প্রাপ্ত, তাহলে বিজ্ঞানে 2, ভূগোলে 3। তাহলে এটাকে হচ্ছে কি, এবার তুমি সমান করে দাও, সমান করো, এখানে সমান কি করে করবো, এখানে 2 দিয়ে পূর্ণ হবে, এটা 2 দিয়ে পূর্ণ হবে, তাহলে 2 2 দুগুণে কত 4, 3 দুগুণে কত হচ্ছে 6, কাটাকাটি করলে করা যায় 1:2:3। দেখো যদি কখনো দেখো যে ওপরে কোনো সংখ্যা কমন আসে, কাটা দেওয়া যাচ্ছে, কাটিয়ে দিবে, ঠিক আছে। 2 2 2 কাটা যাচ্ছিলো, 1:2:3, এটাও তুমি করতে পারো কিন্তু। যাই হোক, এবার বলছে 3টি বিষয়ে প্রাপ্ত মোট নম্বর কত, 210 বলে দেওয়া আছে। তাহলে এখানে 3টা বিষয়ে কত নাম্বার পাচ্ছে সে, 2 আর 1 3 আর 3 6 ইউনিট নাম্বার পাচ্ছে, আমি দেখতেছি 6 ইউনিটের মানেই কত বলছে, 210। বলছে ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বর, তাহলে ইংলিশে কত পাইছে সে, ইংলিশে 1 ইউনিট নাম্বার পাইছে, তাহলে 1 এর মান কত, তাহলে 210/6, তাহলে 3 6 18, 5 6 30, তাই না, 35 নম্বর সে কিন্তু ইংলিশে পাইছে। নেক্সট বলছে 11টি সংখ্যার গড় 36, এর মধ্যে 9টির গড় 34, অবশিষ্ট 2টি সংখ্যার অনুপাত যদি 2:3 হয় তাহলে ছোট সংখ্যা কত। দেখো এটা হচ্ছে গিয়ে গড় চ্যাপ্টারের কোশ্চেন। আচ্ছা যাই হোক, তো 11টি সংখ্যার গড় বলছে 36, তাহলে 11টা সংখ্যার মোট, গড়ের অঙ্কে সবসময় চোখ বন্ধ করে মোট বের করবে, ঠিক আছে। 11টি সংখ্যার মোট, দেখো গড় দেওয়া আছে 36, তাহলে মোট কত হবে ইন্টু, তাই না। তাহলে 360 + 36, তাই না,
করলে কত হয় 6 9 3 396, এটা গুণ করলে কত হবে 396। কিছুই করলাম না, একবার 360কে 10 দিয়ে গুণ করলাম, একবার 36কে 1 দিয়ে গুণ করলাম, যোগ করে দিলাম। আচ্ছা তোমরা গুণগুলি নিজের মতন, ভাগগুলি নিজের মতন করতে পারো, ঠিক আছে। এর মধ্যে 9টা সংখ্যার গড় বলছে 34, তাহলে 9টা সংখ্যার মোট কত হবে? সংখ্যার মোট কত হবে 34 গুণন 9। তাহলে 34কে 9 দিয়ে গুণ করলে কত হয় 4 9 36, 6 থাকলো 3 3 9 27, 7 3 30, মানে 306। তাহলে বাকি দুইটি সংখ্যার মোট কত? দেখো 11টা সংখ্যার মোট থেকে 9টা সংখ্যার মোট বাদ দিয়ে দিব, 396 থেকে 306 বিয়োগ, তার মানে কত আসতেছে 90। এইবার বলছে অবশিষ্ট দুটি সংখ্যার অনুপাত বলে দিচ্ছে, তাহলে আমি দুটো সংখ্যার মোট জানি কত 90, এখানেই তো দুটো সংখ্যা আছে, আমি মনে করলাম এ আর বি 2:3, তাই না? বলছে ছোট সংখ্যাটা বের করতে, তাই ছোট সংখ্যাটা কত? ছোট সংখ্যাটা হচ্ছে গিয়ে 5-এর মধ্যে 2, তাই না? 3 আর 2 কত 5, নিচে যোগফল লিখতে হয়। আচ্ছা 5-এর মধ্যে 2, তাহলে 90-এর মধ্যে কত, ঠিক না? তাহলে 90 ইন্টু 2/5, 5 18 90 হচ্ছে, 18 দুগুণে 36। যদি বলতো বড় সংখ্যা কত হইতো, তাহলে আমি কী করতাম 90 ইন্টু 3 আর 2 5-এর মধ্যে 3, 3 18 কত 54 হইতো, ঠিক আছে। দেখো যোগ করলে 90ই হবে, ঠিক না? যোগ করলে কত হয় 90ই হয়। তো আমায় ছোট সংখ্যা বের করতে হবে, ছোট সংখ্যা কত হবে 36। নেক্সট বলছে এ ও বি দুই প্রকার মিশ্রণে সোনা ও কপার এর অনুপাত 7:2 ও 7:11। এই দুই প্রকার মিশ্রণ সমান পরিমাণে মিশিয়ে নতুন মিশ্রণ তৈরি করলে নতুন মিশ্রণে সোনা ও কপার অনুপাত কত হবে? মিক্সচার অ্যালিগেশন চ্যাপ্টারের কোশ্চেন, ঠিক আছে। অনেক মিক্সড কোশ্চেন আছে, যাই হোক এটা আমি হচ্ছে কি মিক্সচার দিয়ে না করে রেশিও দিয়ে করি, হ্যাঁ। আচ্ছা বলছে দুই প্রকার মিশ্রণে সোনা এবং কপারের অনুপাত, তাহলে আমি মনে করলাম দুইটা মিশ্রণ আছে, তাই না? একটা মনে করলাম প্রথম মিশ্রণ, আর একটা হচ্ছে কি তোমার দ্বিতীয় মিশ্রণ। আচ্ছা কি আছে সোনা আর কপার, তাই না? তাহলে এখানে সোনা আছে, এখানে কি আছে কপার, এখানেও সেম একই জিনিস আছে, সোনা আছে আর কপার আছে। দেখো কি অনুপাতে আছে 7:2, তাহলে 7:2, আর এখানে কি অনুপাতে আছে 7:11, তাহলে 7:11, ঠিক। এবার দেখো কি বলছে দুই প্রকার মিশ্রণ সমান পরিমাণে মিশিয়ে, সমান পরিমাণে মিশিয়ে বলছে, তাই না? নতুন মিশ্রণ তৈরি করলে। এবার দেখো এখানে কি কত ইউনিট আছে 9 ইউনিট, এখানে দেখো কত ইউনিট আছে 18 ইউনিট, তাহলে সমান করো এই দুইটাকে, এটাকে 2 দিয়ে গুণ করলেই সমান হয়ে যাবে, তাই না? তাহলে রেশিওগুলিকেও 2 দিয়ে গুণ করো, তাহলে 18 ইউনিট হয়ে যাচ্ছে 14, আর এখানে কত 4, তাহলে সোনা কত আছে 18-র মধ্যে 14, ঠিক না? যদি মনে করো 18 কেজি মিশ্রণ আছে, 18 কেজি মিশ্রণের মধ্যে 14 কেজি সোনা আছে, ঠিক আছে না? কপার কত আছে 18 কেজি মিশ্রণের মধ্যে 4 কেজি আছে, এখানে সোনা কতটা আছে, এখানে অলরেডি 18 আছে, তাই না? 18-র মধ্যে 7 কেজি সোনা, 18-র মধ্যে 11 কেজি সোনা, কথার কথা, ঠিক আছে। যাই হোক আচ্ছা এবার বলছে যে কি বলছে দুই প্রকার মিশ্রণ মিশিয়ে নতুন অনুপাত তৈরি করব, তাই না? তাহলে সোনা সোনা থাকবে, সোনা সোনা যোগ করো, কপার কপার যোগ করো, ঠিক। তাহলে গোল্ড ইস টু কপার, তাহলে সোনা কত আছে 14/18 প্লাস 7/18, এখানে কত আছে কপার 4/18 প্লাস 11/18, তাই না? 18 হবে লসাগু, 14 প্লাস 7, এখানেও আমার 18 হবে লসাগু, 4 প্লাস 15, তাহলে 21/18 ইস টু 9/18, এটা কাটা, তাই না? তাহলে এখানে কত আছে 21 ইস টু 9, 3 দিয়ে কাটা গেলে 3 7 21, 3 3 9, 7:, আচ্ছা 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 একটুখানি ভুল হইলো, ঠিক আছে একটুখানি ভুল হয়েছে, সেটা হচ্ছে কি এখানে কত আছে 11 আছে, তাই না? তাহলে এখানে হচ্ছে কি 11 আছে, তাহলে 11 আর 4-এ কত হচ্ছে, এখানে হচ্ছে কি আমার 15 হবে, তাহলে 21, এখানে আমার 9 হবে না, এটা 15 হবে, ঠিক। তাহলে এটা হচ্ছে কি 5 হবে না, এটা 3 হবে না, এটা 5 হবে, তাহলে 7:5 হচ্ছে কিন্তু আমার কারেক্ট আনসার, ঠিক। নেক্সট কোশ্চেন বলছে 30 টাকা
20 পয়সা কেজি দরের চালের সঙ্গে এত টাকা 40 পয়সা কেজি দরের চাল কি অনুপাতে মেশালে মিশ্রিত চালের ক্রয় মূল্য প্রতি ক্রয় মূল্য কেজি প্রতি 32 টাকা 60 পয়সা হবে। দেখো এখানে হচ্ছে গিয়ে ক্রয় মূল্যই দেওয়া আছে, এগুলিও ক্রয় মূল্য। তাহলে 30 টাকা 20 পয়সা মানে কত? 30.20 টাকা। আচ্ছা 36 টাকা 40 পয়সা বলতে কত? 36.40 আর ক্রয় মূল্য কত দেওয়া আছে? 32.60। 12টা থেকে ছোটোটা বিয়োগ করো। তাহলে এখানে 36.40 থেকে বিয়োগ হবে কত? 32.60। তাহলে 0, 8, 6 দিয়ে 14 মিলবে কত? 8, 3.80 হবে, 3.80। আর এখানে বড়টা থেকে ছোটোটা বিয়োগ মানে 32.60 থেকে বিয়োগ করা হচ্ছে গিয়ে 30.20। তাহলে 0, 4, 2, 2.40। এ দশমিক তুলে দাও, 0, 0 কাটা, 19 দুগুণে 38, 12 দুগুণে 24। তাহলে 19:12 হচ্ছে গিয়ে সঠিক অ্যান্সার। নেক্সট। আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলছে? একটি মিশ্রণের স্পিরিট এবং জলের অনুপাত 3:2। যদি মিশ্রণের জলের তুলনায় 3 লিটার বেশি স্পিরিট থাকে তবে মিশ্রণটিতে মোট স্পিরিটের পরিমাণ কত? কী কী আছে? স্পিরিট আর জল, এর রেশিও বলে দেওয়া আছে 3:2। বলছে মিশ্রণটিতে জলের তুলনায় 3 লিটার বেশি স্পিড আছে। তাহলে এখানে দেখো জলের তুলনায় স্পিড কত ইউনিট বেশি আছে? 1 ইউনিট। তাহলে 1 ইউনিটের মানই হচ্ছে গিয়ে 3 লিটার। তাহলে বলছে মিশ্রণটিতে মোট স্পিরিটের পরিমাণ কত? তাহলে 3 ইউনিট মোট স্পিড আছে, তাহলে 3 ইউনিটের মান কত? 1 ইউনিট 3 হলে 3 ইউনিট বেশি হবে, 3 তিরিকে 9 লিটার। তাহলে 9 হচ্ছে গিয়ে কারেক্ট অ্যান্সার। দেখো বলছে একটি গ্লাসে তরল এবং জলের, আমি এখানে এই যে এই গ্লাসটাকে আমি মনে করলাম প্রথম গ্লাস, ঠিক? তো প্রথম গ্লাসে কি আছে? দুধ এবং জল, মানে মিল্ক আছে আর ওয়াটার আছে, 3:5 রেশিওতে আছে। তাহলে মিল্ক কতটা থাকবে? 5 আর 3 যদি 8 লিটার মিশ্রণ হয় তাহলে 3 লিটার দুধ আসে, আর 5 3 8, 8 লিটার যদি মিশ্রণ হয় তাহলে 5 লিটার জল আসে, ঠিক? প্রথম মিশ্রণে। আচ্ছা অপর একটি গ্লাসে, আমি অপর গ্লাসটাকে আমি মনে করলাম দ্বিতীয় গ্লাস, তাই না? এখানে হচ্ছে কি তোমার দুধ এবং জলের অনুপাত বলছে 6:1, তাই না? তাহলে মিল্ক কতটা আসে? 7, 7 লিটার যদি মিশ্রণ থাকে তাহলে 6 লিটার মিল্ক, 7 লিটার যদি মিশ্রণ থাকে তাহলে 1 লিটার 1 লিটার হচ্ছে গিয়ে তোমার জল আসে, ঠিক? এবার আমার কি বলছে যে ফাইনাল যে মিক্সচারটা হবে, ফাইনাল যে মিক্সচারটা সেখানে হচ্ছে কি দুধ এবং জলের উপর সমান হবে, মানে কি মিল্ক এবং ওয়াটার মানে 1:1 রেশিও হবে। তার মানে মিল্ক কত থাকবে? হাফ, আর জল কত থাকবে? হাফ। দেখো যে কোনো একটা নিয়ে কাজ করো, যে কোনো একটা। মিল্ক নিয়ে আমি কাজ করতেছি, তুমি ওয়াটার নিয়েও করতে পারো, ঠিক একই উত্তর আসবে, উত্তরে কোনো পার্থক্য আসবে না, ঠিক? তাহলে এখানে দেখো 3/8, এখানে কত আসছে? দ্বিতীয় ক্লাসে 6/7, আর টোটাল যে মিশ্রণ সেটা হচ্ছে কি 1/2। এবার দেখো 12টা থেকে 6টা বিয়োগ করতে লাগবে। এবার তোমাদের বুঝতে অসুবিধা হইতে পারে যে কোনটা আসলে বড় কোনটা ছোট। দেখো একে যদি তুমি ভাগ করো 1 দিয়ে 0.50 হবে, তাই না? আর ওকে যদি তুমি ভাগ করো 7, 7 7 49, 7 8 56, 8, 0.8 বড় হচ্ছে, তার মানে এটা বড় এটা ছোট, ঠিক না? তাহলে 12টা থেকে 6টা বিয়োগ, তাহলে 6/7 মাইনাস 1/2। তাহলে এটা থেকে এটা বিয়োগ করবো, 1/2 মাইনাস 3/8, ঠিক? দেখো করলে কত হয়? 7 দুগুণে কত হচ্ছে? 14, তাই না? তাহলে এখানে হচ্ছে গিয়ে তোমার 6 দুগুণে 12 মাইনাস 7 ইস্টু এদিকে কত হচ্ছে? 8, 4 দুগুণে 8, 4 মাইনাস 3। তাহলে এখানে 5/14 সমান সমান কত হচ্ছে? 1/8। তাহলে 14 আর 8-এর লসাগু কত? 14 আর 8-এর লসাগু 2 দিয়ে 7 দুগুণে 14, 4, 4 7 28, 8 দুগুণে 56। তাহলে এখানে তুমি 56 দিয়ে গুণ করো, এটাকেও 56 দিয়ে গুণ করো, 7 আসবে, 4 4 56 মানে কত? 20:7। এটা 20:7 কিন্তু আমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? কত অনুপাতে মেশাইতে লাগবে? 20:7 অনুপাতে কিন্তু মেশাইতে হবে, ঠিক আছে? তাহলে কিন্তু অ্যান্সার 20:7 হবে, 20:7 সি অ্যান্সার। নেক্সট বলছে সুজন এবং স্বদেশবাবুর মাসিক আয়ের অনুপাত এত, তাদের খরচের অনুপাত বলছে এত। যদি তারা মাসে 2600 এবং 1800 টাকা জমা করে তবে সুজনবাবুর মাসিক আয় কত? দেখো
দেখো ওদের এখানে হচ্ছে গিয়ে মাসিক যে মানে তোমার যে সেভিংস আর কি, সেটা আলাদা আলাদা। তাহলে এখানে তুমি হচ্ছে গিয়ে বেস্ট মেথড হচ্ছে গিয়ে এক্স ওয়াই ধরে করাই, ঠিক আছে। তাহলে এখানে কয়জন আছে, একজন আছে সুজনবাবু আর একজন আছে হচ্ছে গিয়ে স্বদেশবাবু। তাহলে এদের যে আয়ের অনুপাত, আয়টাকে আমি মনে করলাম এদের আয় 5x আর এর আয় হচ্ছে গিয়ে 3x, ঠিক আছে। এবার খরচ মানে এক্সপেন্ডিচার ওদের হচ্ছে গিয়ে আমি মনে করলাম 9y আর এখানে হচ্ছে গিয়ে 5y। তাহলে একটা জিনিস তোমরা দেখবে যে আমার আয় যদি 100 টাকা হয়, আমার যদি ব্যয় বা খরচ যদি 70 টাকা হয়, তাহলে আমার সঞ্চয় কত? 30 টাকা। কী করে পাচ্ছি? আয় থেকে ব্যয় বিয়োগ করি হচ্ছে কি আমার 30 টাকা আছে, তাই না? তাহলে আয় থেকে ব্যয় যদি আমি বিয়োগ করি, তাহলে এখানে আমার কী পাবো? সঞ্চয় পাবো, তাই না? তাহলে সঞ্চয়, তাহলে সুজনবাবুর সঞ্চয় কত? 5x মাইনাস 9y আর স্বদেশবাবুর সঞ্চয় কত? 3x মাইনাস 5y, তাই না? তাহলে দেখো এখানে বলে দেওয়া আছে একটা জিনিস যে সুজন এই যে সুজনবাবু প্রথমে আসে, তাহলে সুজনবাবু 2600 টাকা সঞ্চয় করে, স্বদেশবাবু পরে আসে, তাহলে স্বদেশবাবু 1800 টাকা সঞ্চয় করে। তাহলে সুজনবাবুর সঞ্চয় কত? 5x মাইনাস 9y, এটা সমান সমান হচ্ছে কি 2600 বলে দেওয়া আছে। আর একটা কি বলে দেওয়া আছে? 3x মাইনাস 5y, এটা বলে দেওয়া আছে আমার কত? 1800। ঠিক, এবার যে কোনো একটাকে সমান করো, হয় এক্সকে সমান করো নয় ওয়াইকে সমান করো। এবার যেহেতু দেখো এখানে যেহেতু বলছে সুজনবাবুর মাসিক আয় কত, আয়, তাহলে তোমার ওয়াইকে যদি সমান করো তাহলে তুমি এক্স এর মান পাবে আর তুমি পটাপট অঙ্কটা বের করে ফেলতে পারবে। ঠিক, তাহলে আমি এখানে হচ্ছে গিয়ে ওয়াইকে সমান করি। তাহলে ওয়াইকে সমান করব কি করে? দেখো এখানে 9 আসে, এখানে 5 আসে, 5 9 45, তাহলে 45 মাইতে লাগবে, একে 5 দিয়ে গুণ করতে লাগবে, একে 9 দিয়ে গুণ করতে লাগবে। তাহলে 5 দিয়ে যদি গুণ করো তাহলে 5 5 25x মাইনাস 5 9 45y সমান সমান কত? 5 26, তাই না? 0 0 তো হবেই, 5 6 30 0 আয় থাকলো 3, 5 দুগুণে 10 আর 3 13, 13,000। আর এখানে আমার কত হবে? 3 9 27x, এখানে হচ্ছে 5 9 45y তো হবেই, আর 9 দিয়ে 18 ইন্টু 9, তাই না? 162 হয়, 18 9 কত হয়? 162। তাহলে এবার তুমি হচ্ছে গিয়ে বিয়োগ করো, বিয়োগ বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হবে, বিয়োগ, এটা কাটা পড়ে গেল, মাইনাস 2x হবে সমান সমান 13,000 থেকে 16,000, তাহলে 13,000 3,000 হচ্ছে গিয়ে 16,000, তাহলে 3,200 মাইনাস 3,200, মাইনাস মাইনাস কাটা, এক্স এর মান কত আসলো? 1600। এক্স এর মান আসলো কত? 1600। তাহলে বলছে সুজনবাবুর মাসিক আয় কত? তাহলে সুজনবাবুর মাসিক আয় কত? 5x, 5x টাকা আয় তার, তাই না? তাহলে এক্স এর মান যদি 16 হয় তাহলে 5x এর মান কত? 5 গুণন 1600, তাহলে 5 ষোলোতে কত? 80, তার মানে 8,000 টাকা হচ্ছে কি সুজনবাবুর মাসিক আয়। আচ্ছা, বলছে পরপর 2 বছর আমার আয়ের অনুপাত এত এবং খরচের অনুপাত এত। বলছে যদি তৃতীয় বছর আমার আয় 45,000 টাকা এবং প্রথম বছর খরচ হয় 25,000 টাকা, তবে 2 বছরে মোট সঞ্চয় হবে। ঠিক, এখানে কি দুইটা রেশিও বলছে, আয়ের অনুপাত দিছে আয় প্রথম বছর আর দ্বিতীয় বছর। তো প্রথম বছর 2, দ্বিতীয় বছর 3। আবার ব্যয়ের অনুপাত বলছে কত? বলছে 5:9। বলেছে দ্বিতীয় বছরে আমার আয় 45,000 টাকা, তাহলে দ্বিতীয় বছর সে ব্যক্তির আয় কত ছিল? 3 ইউনিট। এই 3 ইউনিটের মান যদি 45,000 হয়, তাহলে 1 ইউনিটের মান কত? 2, 15,000, তাই না? তাহলে 2 ইউনিটের মান কত হবে? সে ব্যক্তির প্রথম বছর আয় কত ছিল? 30,000 টাকা তার আয় ছিল, ঠিক আছে। মানে 30,000 টাকা সে ইনকাম করছে প্রথম বছর, আর দ্বিতীয় বছর সে ইনকাম করছে 45,000 টাকা। এটা বলেই দেওয়া, সে প্রশ্নেই বলে দিছে। আচ্ছা, এবার কি বলছে? প্রথম বছরে খরচ বলছে 25,000, তাহলে প্রথম বছরে সে ব্যক্তি 5 ইউনিট খরচ করছিল, তার মানে 5 ইউনিটের মান 25,000। তাহলে 1 ইউনিটের মান কত? 25কে 5,000, 25,000কে 5,000 দিয়ে ভাগ করব, তার মানে 5,000 টাকা। তো দ্বিতীয় বছরে সে ব্যক্তির ব্যয় কত? 5 9 কত হবে? 45,000। বলছে 2 বছরে মোট সঞ্চয়। তাহলে 2 বছরে মোট সঞ্চয় কত সেটা বের করতে বলছে। ঠিক, তাহলে প্রথম 2 বছরে আয় কত? সে আয় করছে কত? 30,000 প্লাস 45,000,
মানে 85,000 টাকা সে আয় করছে, আর 2 বছরে সে মোট ব্যয় করছে কত? 25,000 এখানে ব্যয় করছে, আর এখানে 45,000 ব্যয় করছে, তাই না? তাহলে 25,000 প্লাস 45,000, তাহলে 25 আর 45 যোগ করলে কত হয়? 5 আর 10 শূন্য থাকলো 1, 7, 70,000 টাকা, না 80,000 টাকা হবে, ঠিক না? 80,000 টাকা হবে। তাহলে 2 বছরে দেখো, আয় হচ্ছে 85,000, ব্যয় হচ্ছে 80,000, তাহলে সঞ্চয় হয়েছে কয় টাকার? 5,000 টাকার, 5,000 টাকা। দেখো এভাবেও করতে পারতে। দেখো দ্বিতীয় বছর সে আয় করছে কত হাজার? 45,000 আয় করছে, 45,000 খরচ করে ফেললো, তার মানে দ্বিতীয় বছর কোনো সঞ্চয়ই হয় নাই, শুধুমাত্র সঞ্চয় যা করছে সে ব্যক্তি প্রথম বছরই করছে। প্রথম বছর 3,000 30,000 টাকা আয়, 25,000 টাকা ব্যয়, তাহলে 5,000 টাকা সঞ্চয়। আচ্ছা, এবার দেখো পরবর্তী প্রশ্ন বলছে এ বি ও সি এর মাসিক বেতনের অনুপাত 2:3:5। বলছে যদি সি এর মাসিক বেতন এর তুলনায় 12,000 টাকায় বেশি হয়, তবে বি এর বার্ষিক বেতনের পরিমাণ কত হবে? ঠিক আছে, বলছে এ ইস টু বি ইস টু সি, এদের যে মাসিক বেতনের অনুপাত কত বলছে? 2:3:5 বলেছে। দেখো সি এর মাসিক বেতন এর তুলনায় 12,000 টাকা বেশি, তাহলে সি এর মাসিক বেতন এর তুলনায় কত বেশি? কত ইউনিট বেশি? 3 ইউনিট। 3 ইউনিটের মানেই বলে দিছে কত হাজার? 12,000। তাহলে 1 ইউনিটের মান কত? 12,000 ভাগ 3 মানে 4,000 টাকা, ঠিক? তাহলে বি এর যে মাসিক আয় সেটা কত হবে? বি এর মাসিক আয় 3 ইউনিট, তাহলে 3 ইউনিটের মান কত হবে? 4,000 গুণন 3, 12,000। আমরা অলরেডি 3 ইউনিটের মান এখানেই কিন্তু বের করছি, 12,000, এই যে 12,000। এবার বলছে বি এর বার্ষিক বেতনের পরিমাণ, এটা তো মাসিক আয়, ঠিক না? এটা কি পেলাম? বি মাসে 12,000 টাকা ইনকাম করে, তাহলে বছরে কত ইনকাম করে? তাহলে বছরে, 1 বছরে কত মাস? 12 মাস, তাহলে 12 গুণন 12,000, তাহলে 12 কত হচ্ছে? 144, 3টা শূন্য, তার মানে 1,44,000 টাকা হচ্ছে কি আমার সঠিক অ্যান্সার। নেক্সট বলছি একটি বাক্সে 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সা মিলিয়ে মোট 280টি মুদ্রা আছে। মুদ্রাগুলির মূল্যের অনুপাত, ঠিক আছে? এখানে যদি মুদ্রা দেওয়া থাকে, ঠিক আছে, এখানে দেওয়া থাকবে মূল্যের অনুপাত, মানে মুদ্রার অনুপাত দেওয়া থাকলে মূল্যের অনুপাত দেওয়া থাকবে, আর মূল্যের অনুপাত দেওয়া থাকলে মুদ্রার অনুপাত দেওয়া থাকবে, ঠিক আছে? বাক্সটিতে 50 পয়সার কতগুলি মুদ্রা আছে? ঠিক, তাহলে একটা বাক্সে আছে 1 টাকার আছে, 1 টাকার মুদ্রা আছে, ঠিক, 50 পয়সার মুদ্রা আছে, আর হচ্ছে গিয়ে আমার 25 পয়সার মুদ্রা আছে, ঠিক। আচ্ছা, মোট মুদ্রা কতগুলি আছে? মোট মুদ্রা আছে 280টি। আচ্ছা, এখানে কিসের অনুপাত দেওয়া আছে? মূল্যের অনুপাত, 8:4:3। আচ্ছা, এবার যে মূল্যের অনুপাত এখানে দেওয়া আছে কি? মূল্যের অনুপাত, আর এখানে দেওয়া আছে মুদ্রা, তাহলে আমায় মূল্য থেকে মুদ্রায় অনুপাতে কনভার্ট করতে লাগবে, ঠিক আছে? কি করে করব? দেখো, মুদ্রা যদি মনে করো যে এক টাকা আছে 8 টাকা, তাহলে 8 টাকা কখন থাকবে? যখন 8টা মুদ্রা থাকবে, মানে 8টা 1 টাকার কয়েন থাকবে, তখনই 8 টাকা হবে, তাহলে 8 হবে। আচ্ছা, 4 টাকা থাকা, 4 টাকা 50 পয়সা, তার মানে কি 8টা 50 পয়সা মিলাইলে 4 টাকা হবে, তাহলে 8টা মুদ্রা এখানে আছে 50 পয়সা, 4টা 25 পয়সা মিলিয়ে 1 টাকা হয়, তাই না? তাহলে ওখানে 3 টাকা আছে টোটাল, তাহলে কয়টা মুদ্রা আছে? 3 4 12টা মুদ্রা আছে। আচ্ছা, রেশিওটা করো, কাটাকাটি করো, 4 দিয়ে কাটা যাচ্ছে, 2:2:3, ঠিক। তাহলে কত ইউনিট মুদ্রা আছে টোটাল? 2 আর 2 4, আর 3 7, তো 7 ইউনিট মানে হচ্ছে গিয়ে কত? 280। ক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ টিকিট ঠিক আছে, হ্যাঁ 4 নাম্বার।
তাহলে 1 ইউনিট মানে কত? 280/7 মানে 40। ঠিক, আমার বের করতে বলছে যে বাক্সটিতে 50 পয়সার মুদ্রা কতগুলি আছে। মুদ্রা বের করতে বলছে, যে মুদ্রা 50 পয়সার মুদ্রা কতগুলি আছে? 2 ইউনিট আছে। তাহলে 2 ইউনিটের মান কত? 40 গুণন 2 মানে 80টি মুদ্রা আছে, 80টি। ঠিক, 80 হচ্ছে কি সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন বলছে একটি ব্যাগে 50 পয়সা, 25 পয়সা, 10 পয়সা মিলিয়ে 90 টাকার মুদ্রা আছে। ঠিক আছে, এখানে কি বলছে? 90 টাকার মুদ্রা আছে। যদি মুদ্রাগুলির সংখ্যার অনুপাত, ঠিক না, এবার এখানে সংখ্যার অনুপাত দেওয়া আছে, এখানে কি মূল্যের অনুপাত দেওয়া আছে, 2:3:5 হয়, তাহলে ব্যাগটিতে কতগুলি 25 পয়সা রয়েছে? তাহলে একটা ব্যাগে কত আছে? 50 পয়সা আছে, ঠিক না, 25 পয়সা আছে, আর হচ্ছে কি আমার 10 পয়সা আছে। এদের কিসের অনুপাত দেওয়া আছে? মুদ্রাগুলির সংখ্যার অনুপাত, ঠিক না, সংখ্যার অনুপাত। সেখানে মুদ্রার অনুপাত দেওয়া আছে, মুদ্রার অনুপাত দেওয়া আছে কত? 2:3:5। আর এখানে আমার কি দেওয়া আছে? মূল্য দেওয়া আছে। তাহলে মূল্য আছে কত? 90 টাকা। তাহলে এই যে এখানে মুদ্রা অনুপাত দেওয়া আছে আর এখানে কি দেওয়া আছে? মূল্য। তাহলে আমার হচ্ছে গিয়ে মুদ্রা থেকে মূল্যে কনভার্ট করতে লাগবে। তাহলে মূল্যের অনুপাত কত হবে? দেখো, 2টা 50 পয়সা থাকা, তার মানে কয় টাকা থাকা? 1 টাকা থাকা। 3টা 25 পয়সা থাকা, তার মানে কত? 75 পয়সা থাকা। আর 5টা 10 পয়সা থাকা, তার মানে কত? 50 পয়সা থাকা। তো এবার হচ্ছে গিয়ে রেশিও সবসময় সমজাতির হইতে লাগবে। তাহলে 1 টাকা থেকে তুমি 100 মানে সব পয়সাতে কনভার্ট করো। 1 টাকা মানে 100 পয়সা, 75 পয়সা, আর হচ্ছে গিয়ে আমার 25 পয়সা, 50 পয়সা। কত আছে? 50। তো এটা কাটাকাটি করে দাও 25 দিয়ে, 4×25 100, 3×25 75, 25 দুগুণই 100। ঠিক আছে, তাহলে 4, 3, 4:3:2 এটা পাইলে আমি মূল্যের অনুপাত। তাহলে দেখো যে 4 আর 3 7 আর 2 9 ইউনিট। এই 9 ইউনিটের মানই হচ্ছে গিয়ে কত? 90 টাকা। তাহলে 1 ইউনিটের মান কত? 10 টাকা। আমায় বের করতে বলছে কি ব্যাগটিতে কতগুলি 25 পয়সা আছে, মানে 25 পয়সা যতগুলি আছে তার সংখ্যা। তাহলে মোট 25 মানে মোট 25 পয়সার কয় টাকার মুদ্রা আছে? এই যে 25 পয়সার মুদ্রা আছে 3 ইউনিট। তাহলে 3 ইউনিটের মান কত? 30। 1 ইউনিট 10 হলে 3 ইউনিট 30 টাকা আছে, ঠিক না। এবার বলছে কতগুলি 25 পয়সা আছে। তাহলে 1 টাকাতে হয় 4টা 25 পয়সা। তাহলে 30 টাকা যখন থাকবে, তাহলে কতগুলি 25 পয়সা থাকবে? 30 গুণন 4, 30 গুণন 4, তার মানে 120টা। ঠিক, তাহলে 120 হচ্ছে কি সঠিক অ্যান্সার। নেক্সট বলছে এক ব্যক্তির কাছে 1 টাকা, 5 টাকা এবং 10 টাকার নোটে মোট 640 টাকা রয়েছে। যদি প্রত্যেক প্রকার নোট একই সংখ্যক থাকে, ঠিক আছে, একই সংখ্যক নোট আছে, তবে মোট 3 প্রকার এর কতগুলি নোট রয়েছে? ঠিক, তাহলে দেখো এখানে কি দেওয়া আছে? মোট এত টাকা, 640 টাকা, মানে এটা মূল্যের অনুপাত দেওয়া আছে। আর এখানে কি বলে দিছে? যে একই প্রকার নোট একই সংখ্যক আছে, মানে সংখ্যায় দেওয়া আছে। তাহলে 1 টাকা, 5 টাকা আর হচ্ছে গিয়ে 10 টাকা বলছে একই সংখ্যক আছে, তার মানে এদের যে সংখ্যা সেটা হচ্ছে কি একই সংখ্যা, মানে কি 1:1:1 সমান অনুপাতে আছে। আচ্ছা, তাহলে মূল্যের অনুপাতে আমার কনভার্ট করতে লাগবে, কারণ এখানে কি আছে? মূল্য দেওয়া আছে। তাহলে দেখো 1 টাকা যদি একটা থাকে তাহলে কয় টাকা থাকবে? 1 টাকা থাকবে। 5 টাকা যদি একটা নোট থাকে তাহলে কয় টাকা থাকবে? 5 টাকা থাকবে। আর 10 টাকা যদি একটা নোট থাকে তাহলে কয় টাকা থাকবে? 10 টাকা থাকবে। তাহলে মোট কত মূল্য আছে? 10 আর 5-এ 16, 10 আর 5-এ 15 রাখে 16 ইউনিট। এই 16 ইউনিটের মানই বলে দিছে 640। তাহলে 1 ইউনিটের মান কত? 640 বাই হচ্ছে গিয়ে 16, মানে 40 টাকা। ঠিক, তার মানে 1 টাকা আছে কতগুলি? 1 টাকা আছে 40 টাকা। 5 টাকা, তার মানে 5×40 কত হয়? 5×40 200, তার মানে 200 টাকা আছে মোট 5 টাকার নোট। আর 40×10 মানে 400 টাকা আছে মোট 10 টাকার নোট। এবার বলছি মোট 3 প্রকারের কতগুলি নোট রয়েছে, ঠিক না। তাহলে দেখো 40 টাকা থাকবে 1 টাকা, তার মানে কি 40টা এখানে
থাকবে, নোট থাকবে, ঠিক। 200 টাকা আছে 5 টাকার, তার মানে 200 টাকা 5 টাকা 5 টাকা 5 টাকা করে কতগুলি নোট থাকলে 200 টাকা হবে? 5 দিয়ে ভাগ করব, তাই না? 40টা থাকবে। আবার এখানে কতগুলি? 40টা 10 টাকার নোটই থাকবে, তাই না? অথবা তুমি কিন্তু ডাইরেক্ট করে দিতে পারতে, 1 ইউনিটের মান 40, 3 ইউনিটের মান কত? 120। তাহলে টোটাল কতগুলি থাকবে? 120টা কিন্তু আমার নোট থাকবে, 120টা। মোট 3 প্রকারের কতগুলি নোট আছে? 120টি থাকবে। নেক্সট প্রশ্ন বলছি, কিছু পরিমাণ টাকা এ ও বি ও সি এর এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যে এ বি এর দ্বিগুণ টাকা পায় এবং বি সি এর 3 গুণ টাকা পায়, তাহলে A/B/C কত? একদম ইজি প্রশ্ন। বলছে A/B/C এমনভাবে ভাগ করা হয়েছে, বলছে এ বি এর দ্বিগুণ টাকা পায়, মানে বি যদি 1 টাকা পায় তাহলে এ পাবে কয় টাকা? 2 টাকা, যেহেতু দ্বিগুণ টাকা পাচ্ছে, ঠিক না? আবার কি বলছে, বি সি এর 3 গুণ টাকা পায়, তাহলে সি এর 3 গুণ টাকা পায়, তার মানে সি যদি 1 টাকা পায় তাহলে বি পাবে কয় টাকা? 3 টাকা। ভরে দাও, ঠিক। এটা হচ্ছে কি 1 দিয়ে ভরবে, এটা হচ্ছে কি 3 দিয়ে ভরবে, তাহলে 3 দুগুণি 6, 3 একে 3, 1 একে 1, মানে 6:3:1 হচ্ছে কি আমার সঠিক অ্যান্সার। নেক্সট বলছে 750 টাকা এ বি ও সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যে এ বি এর দ্বিগুণ টাকা পায় এবং বি সি এর 3 গুণ টাকা পায়, তাহলে এ কত পায়? এবার এখানে 750 টাকা ভাগ করছে 3 জনের মধ্যে, A/B/C এর মধ্যে ভাগ করছে, ঠিক আছে? এবার বলছে এ বি এর দ্বিগুণ টাকা পায়, তার মানে বি যদি 1 টাকা পায় তাহলে এ পাবে 2 টাকা। আবার বি সি এর 3 গুণ টাকা পায়, ঠিক না? মানে সি যদি 1 টাকা পায় তাহলে বি পাবে 3 টাকা। বলে দাও, 1 3, মানে 3 দুগুণি 6, 3 1 একে 1। এবার মানে কি দেখতেছি আমি, কি বলছে এ কত পায়? তাহলে এ পাচ্ছে কয় টাকা? 6 আর 3 10, 3 আর 1 4 আর 6 10, 10 টাকার মধ্যে এ 6 টাকা পাচ্ছে, তাহলে 750 টাকার মধ্যে এ কয় টাকা পাবে? 0 0 কাটা, 5 6 30 0, আর থাকলো 3, 6 7 42 আর 3 45, 450 টাকা পায়, ঠিক। নেক্সট বলছে 68,000 টাকা এ বি ও সি এর মধ্যে এত অনুপাতে ভাগ করে দিলে সর্বোচ্চ সর্বনিম্ন প্রাপ্ত টাকার মধ্যে পার্থক্য কত হবে? ঠিক। এবার হচ্ছে কি 68,000 টাকা ভাগ করছে, 68,000 কার কার মধ্যে? এ বি আর সি এর মধ্যে ভাগ করছে, A/B/C। অনুপাতটা কি আছে? 1/2, 1/4 আর আছে হচ্ছে গিয়ে তোমার 5/16। তাহলে এটা হচ্ছে গিয়ে ভগ্নাংশে আছে অনুপাতটা, আমাকে কনভার্ট করে নিতে লাগবে। তাহলে কী করবো? নিচেরগুলি লসাগু করবো, 2 4 আর 16 লসাগু 16, তাহলে 16 দিয়ে গুণ করে দাও প্রত্যেকটাকে, 16 দিয়ে প্রত্যেকটাকে গুণ করে দিলাম। তাহলে এখানে কত আসতেছে? 8, এখানে আসবে হচ্ছে গিয়ে 4, 16 16 কাটা গেলে এখানে আসবে কত? 5। তার মানে এদের রেশিও কত আসলো? 8:4:5 এই অনুপাতে, ঠিক। এবার বলছে কত টাকা হয় টোটাল? তাহলে 8 আর 4 12, আর 4 12 আর 5 কত হয়? 17 ইউনিট, তাই না? এই 17 ইউনিটের মানই বলে দেওয়া আছে কত টাকা? 68,000 টাকা, 68,000 টাকা। এবার বলছে সর্বোচ্চ ও সর্বনিম্ন টাকার পার্থক্য। দেখো সর্বোচ্চ টাকা কে পাচ্ছে? এ পাচ্ছে 8 ইউনিট টাকা পাচ্ছে, আর সর্বনিম্ন টাকা কে পাচ্ছে? বি 4 ইউনিট। তাহলে এদের পার্থক্য কত? 4 ইউনিটের পার্থক্য, তাহলে 4 ইউনিটের মান কত? 68,000/17 ইন্টু 4, 4 17-তে 68 হয়, তাহলে এখানে উপরে আসলো 4,000 ইন্টু 4 মানে কত? 16,000 টাকা। সর্বনিম্ন টাকার যে পার্থক্য সেটা কত হবে? 16,000 টাকা হবে, ঠিক। বি অ্যান্সার। আচ্ছা নেক্সট প্রশ্ন বলছে 180 টাকা 66 জন পুরুষ এবং মহিলার মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে, 5:4 অনুপাতে পুরুষ এবং মহিলার মধ্যে মোট টাকা ভাগ করে দেওয়া হয়েছে। প্রত্যেকটি পুরুষ ও মহিলা 3:2 হারে টাকা পেয়েছে, তাহলে কতজন পুরুষ টাকা পেয়েছিল? ঠিক আছে, এবার এখানে সংখ্যা বের করতে বলছে, পুরুষের সংখ্যা কতগুলি। দেখো কি করে করবে, দেখো ধীরে ধীরে করো, পার্টে পার্টে অঙ্ক করো। বলছে 180 টাকা ভাগ করে দিছে 66 জন পুরুষ এবং মহিলার মধ্যে কী অনুপাতে টাকা পাইছে, মানে পুরুষ যদি 5 টাকা পায় তাহলে মহিলারা 4 টাকা পাইছে, এভাবে। তাহলে 180 টাকা হচ্ছে গিয়ে মেলও পাবে আর ফিমেলও পাবে। মেলরা কত পাইছে? মেলরা পাইছে 5 ইউনিট,
আর ফিমেলরা পাইছে 4। ঠিক, এবার দেখো 4 আর 5 কত 9 ইউনিট, মানে 9 টাকার মধ্যে মেল পাচ্ছে 5 টাকা, তাহলে 180 টাকার মধ্যে কত পাবে মেলরা? 9 টাকার মধ্যে 4 টাকা পাচ্ছে ফিমেলরা, তাহলে 180 টাকার মধ্যে কত পাচ্ছে? 20, তার মানে 100 টাকা পাচ্ছে মেল আর 80 টাকা পাচ্ছে ফিমেল। ঠিক, পেয়ে গেলাম। এইবার কি বলছে যে টোটাল যে পুরুষ আর মহিলার সংখ্যা সেটা কত আসে? 66 জন আসে, 66, ঠিক না? তার মানে 66 জন আসে টোটাল লোক। এখানে আমার কি আছে? মেল আসে আর ফিমেল আসে। কি বের করতে বলছে? বের করতে বলছে যে কতজন পুরুষ টাকা পেয়েছিল, মানে পুরুষের সংখ্যা বের করতে বলছে। তাহলে পুরুষের সংখ্যাটাকে আমি এক্স মনে করলাম, তাহলে ফিমেলের সংখ্যা কত হবে? 66 মাইনাস এক্স, তাই না? আচ্ছা, এবার এখানে কিছু আরেকটা অনুপাত দেওয়া আছে, বলছে পুরুষ এবং মহিলা প্রত্যেকটি 3:2 হারে টাকা পেয়েছে, মানে একজন পুরুষ কত টাকা এবং একজন মহিলা কত টাকা পাইছে সেই অনুপাতটা দেওয়া আছে। তাহলে দেখো সমস্ত পুরুষরা মিলে 100 টাকা পাচ্ছে, তাহলে একজন পুরুষ কত টাকা পাবে? তাহলে দেখো 100 টাকা পাচ্ছে একজন পুরুষ, কারণ পুরুষের সংখ্যা এক্স, তাহলে প্রতি পুরুষ কত টাকা পাবে? 100 ভাগ এক্স টাকা বাই। দেখো সব মহিলা মিলে 80 টাকা পাচ্ছে, তাহলে আর মহিলার সংখ্যা আছে 66 মাইনাস একজন, তাহলে একজন মহিলা কত টাকা পাবে? এত টাকা। এদের অনুপাতি বলা আছে 3:2, কিছুই না, এটা সলভ করতে লাগবে এখন। ঠিক, এবারে তুমি ভাগটাকে তুমি উল্টে দাও, ভাগটাকে তুমি গুণ আকার করো, তাহলে 100/x ইন্টু, এটা উল্টে যাবে 66 মাইনাস এক্স, নিচে আসবে কত? 80, সমান সমান হচ্ছে কত? 3/2। কাটাকাটি করো, 5 দিয়ে কাটা গেল, 4 দিয়ে কাটা গেল। ঠিক, তাহলে তাহলে এখানে আমার কত আসতেছে? ওপরে আসতেছে আমার 5 গুণন 66 মাইনাস এক্স, আর এখানে আমার নিচে আসতেছে কত? 4x, সমান সমান কত আছে? 3/2 হলো। আচ্ছা, 3 4-এ কত হবে? বজ্র গুণন করলে 12x, সমান সমান এই 2 এখানে গুণ হয়ে যাবে, তাহলে 10, 5 দুগুণি 10 গুণন 66 মাইনাস এক্স হলো। তাহলে 12x সমান সমান 10 আর 66 গুণ করলে কত হচ্ছে? 660 মাইনাস কত হবে? 10x গুণ করলাম। এটা এপাশে যদি 10xটা চলে আসে তাহলে প্লাস হয়ে যাবে, 12x প্লাস 10x মানে 22x, সমান সমান হচ্ছে গিয়ে 660 জন। তাহলে কাটাকাটি করলে কত হচ্ছে? 30। তাহলে পুরুষের সংখ্যা আমি পেয়ে গেলাম 30 জন। যদি বলতো মহিলার সংখ্যা কত, তাহলে 66 মাইনাস এক্স করতাম, তাই না? 66 মাইনাস এক্স মানে 66 মাইনাস 30 করলে কত আসতো উত্তর? 36 জন কিন্তু অ্যান্সার আসতো। যাই হোক, তাহলে এখানে পুরুষের সংখ্যাই বের করতে বলছে, তাহলে পুরুষের সংখ্যা আমার কত আসলো উত্তর? 30 জন, 30। নেক্সট প্রশ্ন বলছে এত টাকা পি, কিউ এবং আর এর মধ্যে এত অনুপাতে ভাগ করার পরিবর্তে এত অনুপাতে ভাগ করলে কে সবচেয়ে বেশি লাভবান হবে? দেখো 117 টাকা ভাগ করছে পি, কিউ আর আর এর মধ্যে। প্রথমে ভাগ করার অনুপাত, মানে প্রথমে তারা কি হিসেবে ভাগ করে দিতে চাইছে? P/Q/R 1/2 1/3 1/4 অনুপাতে ভাগ করে দেওয়ার কথা ছিল। তাহলে এটা ফ্র্যাকশানে আসে, ভগ্নাংশটাকে আমার সরল মানে পূর্ণ সংখ্যায় আনতে লাগবে। তাহলে 2, 3 আর 4 লসাগু কত হয়? 12 হয়, তাই না? তাহলে এখানে 12 দিয়ে গুণ করে দাও সবগুলি, তাহলে এটা 6 আসলো, এটা 4 আসলো, এটা 3 আসলো, মানে 6:4:3 অনুপাতে ভাগ করে দেওয়ার কথা ছিল, ঠিক না? প্রথমে তাহলে দেখো প্রথমে কে কত টাকা পাবে? তাহলে 6 আর 4 10 আর 3 13 ইউনিট, 13 ইউনিটের মানেই হচ্ছে গিয়ে কত টাকা? 117 টাকা। তাহলে 1 ইউনিটের মান কত? 13 9 117 9। তাহলে প্রথমে আমার এই পি এর পাওয়ার কত ছিল? 6 ইউনিট, তাহলে 6 9 54 টাকা পাওয়ার কথা ছিল। আর এর কত? 4 9 36 টাকা পাওয়ার কথা ছিল। আর এর কয় টাকা? 3 9 27 টাকা পাওয়ার কিন্তু কথা ছিল। আচ্ছা, এবার কি করলো? এবার ওরা হচ্ছে গিয়ে 2:4 3:4 অনুপাতে ভাগ করছে। তাহলে 117 টাকা P/Q/R 2:3:4 অনুপাতে ভাগ করছে। তাহলে কত? 3 আর 2 5 আর 4 9 ইউনিট, তাই না? তাহলে 9 ইউনিটের মান হচ্ছে কি 117। তাহলে 1 ইউনিটের মান কত? 9 13 117, তাহলে 3।
তাহলে এ পাচ্ছে কয় টাকা পাবে? এ পাবে 13 দুগুণে 26 টাকা পাবে এ এখন। আর এ কয় টাকা পাবে? 3 তেরোতে 39 টাকা। আর এ পাবে কয় টাকা? 4 তেরোতে 52 টাকা। ঠিক। এবার বলছে কে লাভবান হলো? দেখো, ক্ষতি হলো কার? পি এর হলো ক্ষতি। কেন? কারণ পি আগে পাচ্ছিল 54 টাকা, এখন উল্টে সে পাচ্ছে 26 টাকা। তাহলে পি এর ক্ষতি, তাহলে পি এর কোনো লাভ হয় নাই। কিন্তু কিউ এর লাভ হচ্ছে। দেখো, কিউ এর হচ্ছে গিয়ে 36 টাকা আগে পাইতো, এখন পাচ্ছে 39 টাকা, মানে 3 টাকা তার লাভ। আর আর এরও লাভ, আর হচ্ছে গিয়ে 27 টাকা আগে পাইছে, এখন পাচ্ছে 52 টাকা, মানে দ্বিগুণ টাকা পাওয়া যাচ্ছে। ঠিক না? তার মানে লাভ হচ্ছে কার? কিউ এবং আর উভয়েরই। তাহলে অ্যান্সার হবে ডি, কিউ এবং আর উভয়ই। নেক্সট কোশ্চেন বলছি, একটি সুষম বহুভুজের অন্তঃকোণ এবং বহিঃকোণের অনুপাত 2:1 হলে সুষম বহুভুজের বাহুর সংখ্যা কত? দেখো দেখো তাহলে এখানে কিসের দেওয়া আছে? সুষম বহুভুজের অন্তঃকোণ আর বহিঃকোণের অনুপাত দেওয়া আছে। তাহলে অন্তঃকোণের অনুপাত বলছে 2 আর এখানে বলছে 1, তাই না? তাহলে আমি একে এক্স আর একে 2x মনে করলাম। ঠিক আছে। এবার একটা জিনিস মনে রাখবে যে সুষম বহুভুজের অন্তঃকোণ প্লাস বহিঃকোণ করলে আমি কি পাই? 180 ডিগ্রি পাই। ঠিক আছে। এটা প্রমাণ হয় এই কী করে 180 ডিগ্রি আসে। যাই হোক, তো 2x প্লাস এক্স মানে কত? 3x। 3x এর মান কত আসবে? 180। আমরা জানি কি যে এভাবে লিখবে যে অন্তঃকোণ প্লাস বহিঃকোণ, সুষম বহুভুজের অন্তঃকোণ প্লাস বহিঃকোণ যদি করো তাহলে সেটা হচ্ছে গিয়ে 180 ডিগ্রি হয়। ঠিক, এটা মনে রাখবে। তাহলে এক্স এর মান কত? 60। তাহলে 2x এর মান কত? 120 ডিগ্রি। আর এক্স এর মান কত হবে? 60 ডিগ্রি। ঠিক আছে। তাহলে অন্তঃকোণ আর বহিঃকোণের মান পেয়ে গেলাম। এবার বলছে সুষম বহুভুজের বাহুর সংখ্যা কত? বাহুর সংখ্যা আমি কি করে বের করব? মনে রাখবে, সুষম বহুভুজের আরেকটা ফর্মুলা, সেটা হচ্ছে গিয়ে বাহুর সংখ্যা। সুষম বহুভুজের বাহুর সংখ্যা কী করে বেরোয়? 360 ডিগ্রি বাইশ হচ্ছে গিয়ে একটি বহিঃকোণ। তাহলে এর বাহুর সংখ্যা কত হবে? 360 ডিগ্রি। আর এর একটা বহিঃকোণ কত ডিগ্রি করে আসে? 60 ডিগ্রি করে আসে। তাহলে 60 ডিগ্রি বসায় দাও, ডিগ্রি ডিগ্রি কাটা 6। তার মানে এটা আসলে কী ছিল? ষড়ভুজ ছিল। 6 হচ্ছে গিয়ে সঠিক অ্যান্সার। ঠিক আছে। তো আজকের জন্য এটুকুনি থাক। ঠিক আছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।